রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ, কার্যকাল 24শে ডিসেম্বর 1973 থেকে 25শে জানুয়ারি 1975। রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরীর পর রাষ্ট্রপতি মাহমুদুল্লাহর বঙ্গভবনে অবস্থান এক বিরাট পরিবর্তন। রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরী ঢাকা হাইকোর্টের বিচারপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যক্তিগতভাবে পণ্ডিত, সাহিত্য ও সংস্কৃতি বোদ্ধাই হিসেবে দেশবাসীর কাছে একান্ত পরিচিত এবং আদৃত। অন্যদিকে রাষ্ট্রপতি মাহমুদুল্লাহ নিতান্ত অন্তর্মুখী এবং সর্বজন পরিচিত নন। তিনি দীর্ঘকাল আওয়ামী লীগের অফিস সেক্রেটারি ছিলেন, রাষ্ট্রপতি হওয়ার পূর্বে স্পিকার হয়েছিলেন। তবু রাজনৈতিক অঙ্গনে তিনি বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন না। কিন্তু বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাজনৈতিক ব্যক্তিত্ব না হয়েও রাজনীতির পরিমণ্ডলে ছিলেন একান্ত আপনজন। দুই রাষ্ট্রপতির মধ্যে তুলনা করার কোনো অর্থ হয় না। তবু বঙ্গভবনের পরিবর্তনের ধারার স্বরূপটি তুলে ধরার জন্য এই তুলনাত্মক আলোচনা অবশ্যাভাবী হয়ে পড়ে। বিচারপতি আবু সাঈদ চৌধুরীর প্রখর ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য অনেক সময় বিব্রতকর মানসিক অবস্থার সৃষ্টি করেছে বলে আমার ধারণা। দেশের সার্বিক প্রশাসন সম্পর্কে রাষ্ট্রপ্রধান চৌধুরী খুশি নন, এটা বঙ্গবন্ধু বুঝতে পারতেন এবং এতে অস্বস্তি বোধ করতেন। আমি মনে করি রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর মধ্যে এত বেশি দূরত্ব সৃষ্টি হয়েছিল যা যে কোনো সময় দেশবাসীর সামনে প্রতিভাত হতে পারত। তা হয়নি, কারণ উভয়ের মাঝখানে গ্যাপটুকু ভরাট হয়েছিল জাতির জনকের প্রতি রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরীর প্রবল ভালোবাসার তোর। বঙ্গবন্ধু স্বভাবতই পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে বিপরীত ব্যক্তিত্ব সন্ধান করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর বঙ্গভবন অধিষ্ঠান বঙ্গবন্ধুকে স্বস্তি এবং আরাম দিয়েছিল নিঃসন্দেহে। নতুন রাষ্ট্রপতির ব্যক্তিত্ব রাষ্ট্রীয় পর্যায়ে কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে যা কিছু বলা হতো তাই তিনি করতেন। কোনো বিষয়ে আমাদের সঙ্গে তেমন আলাপ আলোচনা করতেন না। পরবর্তী সময়ে তার সঙ্গে সম্পর্ক যখন অনেকটা ইনফর্মাল হয়েছে, তখন কোনো বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন, কাজের ভালো মন্দ বঙ্গবন্ধু বুঝবেন, তিনি জানেন কি করা প্রয়োজন এবং কি করা না প্রয়োজন। এ কথা বলতে দ্বিধা নেই যে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর আগমনে বঙ্গভবনের সৌকর্য এবং গ্ল্যামার অনেকখানি ম্লান হয়ে পড়ল। সেই সঙ্গে আমার মনে হলো এখানে এখন আমার আর কোনো কাজ নেই। বঙ্গভবনে আমার দিন ঘনিয়ে এসেছে বলে আমার ধারণা হচ্ছিল। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ স্থানান্তরে যাওয়ার চেষ্টা করে। আমি অবশ্য সে ধরনের চেষ্টা থেকে বিরত থাকলাম। ভাগ্যলিপিতে আমি সর্বদাই আস্থা স্থাপন করি, সুতরাং আমি কেবল সময়ের স্বাভাবিক পরিবর্তনের প্রতীক্ষায় রইলাম। বঙ্গভবন ত্যাগ করলে যে মানসিক বেদনাবোধে আক্রান্ত হব বলে মনে করেছিলাম তা অকস্মাৎ অন্তর্হিত হল। নিজেকে যে কোনো ধরনের পরিবর্তনের জন্য তৈরি করলাম। স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি পরিবর্তনের পর আমার চাকুরি নিয়ে বিপর্যয় দেখা দিল। প্রধান সচিব এবং অন্যান্য দু একজন চাইলেন না আমি বঙ্গভবনে থাকি। রাষ্ট্রপতির জনসংযোগ অফিসার MN মুস্তফা প্রাক্তন রাষ্ট্রপ্রধানের সঙ্গে চাকরি নিয়ে বিদেশে চলে যাওয়ায় আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ অফিসারের কাজ করছিলাম। প্রথম ঢাকায় রাষ্ট্রপ্রধানের স্পেশাল অফিসারের পদটি বিলুপ্ত হয়ে গেল। পরে ঢাকায় জনসংযোগ অফিসার পদে অন্য কাউকে আনার চেষ্টা করা হলো। 2-4 জন বঙ্গভবনে এসে প্রধান সচিবের কাছে ইন্টারভিউ দিলেন। তাদের মধ্যে থেকে তথ্য সার্ভিসের একজনকে বাছাই করা হলো। তার নিযুক্তি অনুমোদনের জন্য একটি নাতিদীর্ঘ নোট নতুন রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হলো। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ শান্ত, শিষ্ট, ধীর প্রকৃতির মানুষ। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি এতদিন এখানে ছিলেন, এখন এখানে থাকতে অসুবিধা কি? আমি বললাম, আমার দিক থেকে কোনো অসুবিধা নেই স্যার। তাহলে ওনারা অন্য লোক আনতে চাচ্ছেন কেন? এ প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই, তাই চুপ করে রইলাম। পরদিন জানা গেল রাষ্ট্রপতি আমাকে জনসংযোগ অফিসার হিসেবে স্থায়ীভাবে নিযুক্তি দানের জন্য নথিতে নির্দেশ দিয়েছেন। পরে আরও জানলাম, জনসংযোগ অফিসারের নিযুক্তি নিয়ে রাষ্ট্রপতি তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুরের সঙ্গে আলাপ করেন এবং আমার প্রসঙ্গ ওঠে।
তথ্য প্রতিমন্ত্রী আমাকে রাখার বিষয়ে মত প্রকাশ করলে আমি চাকরিটি ফেরত পাই। জনসংযোগ অফিসার পদে আমার নিযুক্তির কাগজটি পেয়ে আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানালাম। রাষ্ট্রপতির মুখ্য সচিব হিসেবে এম কেরামত আলীর নিযুক্তির পর যুগপৎ উদ্বেগ এবং প্রত্যাশায় আপ্লুত হলাম আমি। অফিসে উপরওয়ালার পরিবর্তন ঘটলে অধস্তনদের মধ্যে এক ধরনের উদ্বেগ সাধারণভাবে পরিলক্ষিত হয়। এর প্রধান কারণ নতুন বসের মন মর্জি কীরকম হয়, কাজ করতে গেলে কোনো অসুবিধা হবে কি না, এসব বিষয় মনে কিছুটা ভাবনার উদ্রেক করে। অন্যদিকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও কিছু প্রত্যাশা থাকে, তিনি হয়তো কর্মক্ষেত্রকে আরও সুন্দর এবং সহজ করবেন। বঙ্গভবনে এসেই এম কেরামত আলী বিভিন্ন অফিসারদের ঘরে গেলেন। আমার অফিস কক্ষে আসাতে আমি তাকে স্বাগত জানালাম। তিনি দাঁড়িয়ে থেকেই আমার কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি রাষ্ট্রপতির জনসংযোগ অফিসার জেনে জনসংযোগের পদ্ধতি সম্পর্কে অবহিত হলেন। প্রথম দর্শনে তাকে সহজ এবং স্বচ্ছন্দ মনে হল। এম কেরামত আলী জাদরেল সিএসপি অফিসার এবং অত্যন্ত সিনিয়র, কথা আমি জানতাম। অফিসার জাদরেল হলে মন মেজাজ উগ্র হয়, এরকম একটা ধারণা ছিল আমার মনে। কিন্তু তাকে দেখে এবং তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি একজন হৃদয়বান এবং সংবেদনশীল মানুষের সন্ধান পাই। বলতে দ্বিধা নেই, আওয়ামী লীগ সরকারের সঙ্গে হয়তো তার মনের এবং মতেরও মিল ছিল না, সেজন্য তাকে তখন সরকারের আপনজন মনে করা হতো না। কিন্তু সরকারের স্বার্থের বিরুদ্ধে কিছু করতে আমি তাকে কখনোই দেখিনি। তিনি বঙ্গভবনে যোগদান করায় কাজী মোশাররফ হোসেনের আওতা থেকে আমি পরিত্রাণ লাভ করি। ক্যাডার সার্ভিস বহির্ভূত হওয়া সত্ত্বেও আমাকে এম কেরামত আলী অন্যদের তুলনায় অসমান চোখে দেখতেন না এবং অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি একজন কুলীন অফিসারের অভিমত বাদ দিয়ে আমার অভিমত গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর সময়ে নিতান্ত রুটিন কাজের মধ্যে বঙ্গভবন সীমিত হয়ে পড়ে। মুখ্য সচিবের বিশেষ কিছু করণীয় নেই। রুটিন বাঁধা কাজের মধ্যে বিদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান ছিল অন্যতম। নতুন মুখ্য সচিব যোগদানের পর পোল্যান্ডের রাষ্ট্রদূতের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান ছিল, কিন্তু তাতে মুখ্য সচিবের যোগদানের অসুবিধা দেখা দিল। তার কোনো অফিসিয়াল পোশাক অর্থাৎ গলাবদ্ধ স্যুট নেই বলে। তিনি আমাকে ডেকে বললেন, মাহবুব, কি করা যায় বলো। বললাম, স্যার, এটা তো এখন বানানো সম্ভব নয়। তিনি বললেন, কোথাও পাওয়া সম্ভব কি? তা সম্ভব স্যার। আমি বললাম, আমার 2 প্রস্থ আছে। ভারতের রাষ্ট্রপতি যে কাপড় আমাকে উপহার দিয়েছিলেন তা দিয়ে এক সেট বানিয়েছি, আপনি পরতে পারেন, ওটা ব্যবহার করা হয়নি। শেষ পর্যন্ত তাই হলো। ততটা ফিট না করলেও মোটামুটি স্যুটটা বেমানান হলো না। সে যাত্রায় ওটা দিয়েই কাজ সারা হলো। তিনি দেরি না করে গলাবদ্ধ স্যুট বানিয়ে ফেললেন। এই পোশাকটি আনুষ্ঠানিক পোশাক হিসেবে রাষ্ট্রপতি সহ সবাই পরতাম, কিন্তু পরবর্তী সময়ে প্রেসিডেন্ট সায়েম এবং প্রেসিডেন্ট জিয়া এই ট্র্যাডিশন ভঙ্গ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর পদত্যাগের পর এম কেরামত আলীকে সংস্থাপন মন্ত্রণালয়ের এসডি করা হয়। তখন তিনি বঙ্গভবনেই অবস্থান করতে থাকেন। আমরাও কর্মক্ষেত্র বঙ্গভবন থেকে শেরে বাংলা নগরস্থ গণভবনে স্থানান্তরিত হই। কিন্তু এই সময়ই এম কেরামত আলীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। আমি দুঃখের সঙ্গে লক্ষ্য করতাম তার মতো জাদরেল একজন অফিসারকে চাকরি থাকা সত্ত্বেও নিজ গাড়ি চালিয়ে মেয়েদের স্কুলে আনা নেওয়া করতে হচ্ছে। পাশাপাশি বাড়িতে থাকি বলে বিকেলের দিকে প্রায় একত্রে কাটাতাম আমরা। একজন সিনিয়র অফিসারকে প্রায় একঘর করে রাখা হয়েছে বলে আমার খারাপ লাগতো। অবশ্য পরবর্তী সময়ে তিনি পুনরায় চাকরি ক্ষেত্রে সম্মানজনক আসন লাভ করেন। পরে তিনি ক্যাবিনেট সচিব, রাষ্ট্রদূত এবং মন্ত্রী হন। 1974 সনের 17 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রথম সম্মেলনে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে প্রধান অতিথি করা হয়েছে। বেশ জমজমাট অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে অর্থনীতিবিদরা, যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। মুখ্য সচিব এম কেরামত আলী এবং আমি রাষ্ট্রপতির সঙ্গে গেলাম। আমরা বসলাম প্রথম সারিতে, ডায়াসে বক্তাদের মুখোমুখি। ভেবেছিলাম গতানুগতিক অনুষ্ঠান হবে।
হচ্ছিল তাই। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম দীর্ঘ ভাষণে কী ধরনের জটিল অবস্থায় পাঁচশালা পরিকল্পনা করতে হয়েছে তার বর্ণনা দেন। এসব কথা শ্রোতাদের মধ্যে তেমন সাড়া জাগাতে পারেনি। এরপর অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর মাজহারুল হক বক্তৃতা দিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে এসেছেন। বললেন, জীবনের শেষ অবস্থায় কয়েকটি কথা বলে যেতে চান, হয়তো আর বলার সময় পাবেন না। এ কথা শুনে সকল দর্শক এবং শ্রোতা উৎকর্ণ হয়ে উঠলেন। ডক্টর মাজহারুল হক বললেন, গত 2 বৎসরে কোনো বেসরকারি অর্থনীতিবিদ দেশের অর্থনৈতিক কাঠামো এবং পরিকল্পনা কি হওয়া উচিত তা নিয়ে কোনো কথা বলেননি। অর্থনীতির ক্ষেত্রে সরকার যে নীতি গ্রহণ করেছেন তার পরিণতি কোথায় সে বিষয়ে বেসরকারি অর্থনীতিবিদদের চুপ থাকতে দেখা যায়। অসুস্থ ডক্টর হক কম্পিত কণ্ঠে বলেন, আমরা প্রতিদিন তীব্র বেগে এগিয়ে চলেছি রসাতলে। আমাদের অর্থনীতিবিদরা যারা পশ্চিমা জগতে সুনাম করেছে তারা কি আজ বুদ্ধিহীন রুদ্ধ বাক হয়ে গেছেন? তারা যদি আজ তাদের কর্তব্য অবহেলা করেন তাহলে ভবিষ্যৎ তাদের ক্ষমা করবে না। ডক্টর মাজহারুল হক জীবনের এই শেষ বক্তৃতায় সরকারের অর্থনীতির তীব্র সমালোচনা করেন। নতুন অর্থনৈতিক বিন্যাসের কথা তিনি বলেন। দীর্ঘ বক্তৃতার মাঝে মাঝেই দর্শক শ্রোতারা তালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রথম সারিতে বসে ডক্টর হকের ভাষণ শুনে আমিও বারবার তালি দিলাম। তিনি যে সরকারের সমালোচনা করছেন এমনটি আমার মনেই হয়নি। তবে রাষ্ট্রপতির দিকে যখন তাকিয়ে দেখলাম তিনি বারবার সংকুচিত হয়ে পড়ছেন, মনে হলো কখনো কখনো আমার দিকে তিনি করুণ নয়নে তাকিয়ে আছেন। তিনি যে আমার হাততালি দেওয়া পছন্দ করছেন না সেটি আমি বুঝতে পারিনি। বুঝলাম বঙ্গভবন ফিরে। তার সামনে রাষ্ট্রীয় প্রশাসন এবং ব্যবস্থাপনার সমালোচনা করায় রাষ্ট্রপতি মনক্ষুণ্ণ হয়েছেন। বঙ্গভবনে ফিরেই মুখ্য সচিবকে অফিস কক্ষে ডেকে নিয়ে বললেন, এরপর থেকে তার সামনে যে কোনো বক্তৃতা দেয়া হবে, সব বক্তৃতাই রাষ্ট্রপতির সচিবালয়কে দেখে দিতে হবে। এভাবে তাকে ডেকে নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলা সমীচীন হয়নি। তিনি অবশ্য আমাকে আর কিছু বললেন না। রাষ্ট্রপতি তাঁর দিক থেকে ঠিকই বলেছেন। অন্যদিকে ডক্টর মাজহারুল হকের ভাষণ ছিল আমার মতে তখনকার দেশের অর্থনীতির যথার্থ মূল্যায়ন। এর কয়েকদিন পর 22শে মে 1974 সালে ডক্টর হক ইন্তেকাল করেন। প্রফেসর শিবনারায়ণ রায়ের সঙ্গে আমার পরিচয় মুক্তিযুদ্ধকালে কলকাতায়। ঢাকা থেকে ওই সময় যারা কলকাতায় গিয়েছিলেন তারা বিভিন্ন দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে পড়েন। আমি লেকভিউ রোডে যাদের বাড়িতে থাকতাম তারা একসময় র্যাডিক্যাল হিউম্যানিস্ট ছিলেন। তাদের মাধ্যমেই সাহিত্যিক গৌরকিশোর ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গৌরকিশোর ঘোষের বাড়িতে একদা সারা দিন ধরে আমাদের আড্ডা ও গল্প হয়েছিল। মনে পড়ে তাতে উপস্থিত ছিলেন শিবনারায়ণ রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্যামল গঙ্গোপাধ্যায়, দেবদাস পাঠক এবং সস্ত্রীক গৌরকিশোর ঘোষ। এরপরও শিবনারায়ণ রায়ের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ হয়েছে। এই আকর্ষণীয় পণ্ডিত ব্যক্তি সহজেই বুদ্ধিবৃত্তি এবং হৃদয়বৃত্তি অধিকার করেন। সুদূর অস্ট্রেলিয়া থেকে তিনি বঙ্গভবনের ঠিকানায় আমাকে চিঠি পাঠিয়েছিলেন। আমি তার প্রত্যুত্তরে দিয়েছিলাম। 1974 সালের মাঝামাঝি সময়ে লেখা তার চিঠিগুলো আমি সংরক্ষণ করেছি। সেই শিবনারায়ণ ঢাকা এলেন, উঠলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অতিথিশালায়। ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ আলী হাসান যাবতীয় ব্যবস্থা করেছিলেন। আমাকে বিশেষ কিছুই করতে হয়নি, আমি শুধু গিয়ে দেখা করে এলাম। শিবনারায়ণ রায়ের প্রসঙ্গে অনেক দিনের পুরনো একটি ঘটনা মনে পড়ল। 1962 সালের কথা। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের MA ফাইনাল ইয়ারের ছাত্র। আমার শিক্ষক প্রফেসর মুনির চৌধুরীর কাছে 6টা টিউটোরিয়াল একসঙ্গে বাকি পড়েছিল। টিউটোরিয়াল সারতে তিনি আমাকে মাত্র 7 দিন সময় দিয়েছেন। ওই সময়ের মধ্যে টিউটোরিয়াল জমা দিতে না পারলে নম্বর যোগ হবে না। স্যার আমাকে টিচার্স রুমে ডেকে নিয়ে গিয়ে নিজের ড্রয়ার থেকে একটি বই আমার হাতে দিয়ে বললেন, 2টো টিউটোরিয়ালের ব্যাপারে এই বই থেকে কিছুটা সাহায্য পাবে। হাতে নিয়ে দেখলাম বইটা শিবনারায়ণ রায়ের লেখা। দারুণ পরিশ্রম করে 7 দিনের মাথায় 6টা টিউটোরিয়াল জমা দিয়ে কোনো ক্রমে বেঁচে গেলাম।
প্রফেসর মুনির চৌধুরী ভালো নম্বরই আমাকে দিয়েছিলেন। নম্বরের চেয়ে অধিক যা পেয়েছিলাম তা হচ্ছে অধ্যাপক মুনির চৌধুরীর চোখে খুশির একটি ঝিলিক। বলেছিলেন, আমি জানতাম তুমি পারবে। শিবনারায়ণ রায়ের বইটা স্যারকে আর ফেরত দেওয়া হয়নি। স্যার চাননি, আমিও দেব করে দিতে পারিনি। সেই বই যত্ন করে রেখে দিয়েছি আজ পর্যন্ত। শিবনারায়ণ রায়ের ওই বইটির সুবাদে আমাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছেন স্নেহবৎসল আমার প্রিয় শিক্ষক, ৭১-এর শহীদ অধ্যাপক মুনির চৌধুরী। সেনেগালের প্রেসিডেন্ট লিওপোল্ড সেদার সেনঘর বিশ্ববিখ্যাত কবি। এই কবি রাষ্ট্রপতির ঢাকা আসার খবর শুনে আনন্দিত হলাম। আফ্রিকার রাষ্ট্রগুলোর মধ্যে সেনেগাল প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের প্রতি প্রেসিডেন্ট সেনঘরের সমবেদনা এবং সহমর্মিতা ছিল অসাধারণ। 4 দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকা এলেন ২৬শে মে ১৯৭৪ সনে। ২৭শে মে সোমবার প্রেসিডেন্ট সেনঘর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে দেখা করতে ধানমন্ডিস্থ কবি ভবনে গেলেন। কবিপুত্র কাজী সব্যসাচীর সঙ্গে প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেয়া হল। প্রেসিডেন্ট সেনঘর কবি নজরুলের সঙ্গে কিছু সময় অতিবাহিত করলেন। বিদ্রোহী কবির নাতনি খিলখিল কাজী, মিষ্টি কাজী এবং পরিবারের অন্যান্য সদস্য নজরুল সঙ্গীত গেয়ে শোনালেন কালো আফ্রিকার বিপ্লবী এই কবিকে। ওই দিন বঙ্গভবনে প্রেসিডেন্ট সেনঘরের সঙ্গে বাংলাদেশের বুদ্ধিজীবীদের আলাপ আলোচনার সুযোগ ঘটল। দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মতিন চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আলী হাসান এবং ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা। সেনঘর তার কবিতা বাংলাদেশে প্রকাশিত হয়েছে কথা জানতে পেরে খুশি হলেন, কিন্তু বাংলাদেশের কবিতা সম্পর্কে তার বিশেষ কোনো ধারণা নেই বললেন। বাংলা ভাষায় রবীন্দ্রনাথ এবং নজরুল সম্পর্কেই তিনি কেবল জানেন। অনেকদিন থেকেই মনে মনে ভাবছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বঙ্গভবনে নিয়ে আসব। রাষ্ট্রপতিকে কথাটা জানাতেই তিনি উৎসাহ দেখালেন। ২৯শে মে ১৯৭৪ বুধবার বিকেলে গিয়ে বিদ্রোহী কবিকে কবি ভবনে নিয়ে এলাম। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ এবং তার স্ত্রী কবিকে অভ্যর্থনা জানিয়ে ঘরের ভেতর নিয়ে গেলেন। কবি পরিবারের সদস্যদের অনেকেই সাথে এসেছিলেন। তাদের কাছে রাষ্ট্রপতি কবি স্বাস্থ্যের খোঁজ খবর করলেন। বঙ্গভবনের মাঝখানের বাগানে কবিকে আনা হলো। কবি হেঁটে হেঁটে বেড়ালেন বাগানে। শেষ বিকেলের রোদ ঝলমল করছিল আশেপাশে। আমার মনে হলো ফুলের সৌন্দর্য কবি বিমোহিত হয়ে আছেন। তার মুখে 1-2টি অস্ফুট ধ্বনি উচ্চারিত হলো। তারপর আবার এনে ঘরে বসানো হলো তাকে। কবিকে ঘিরে কোরাস গাওয়া হলো, চল চল চল। গান শুনে যেন তিনি আনন্দিত হয়ে গেলেন। হারমোনিয়ামের উপর থেকে সঞ্চয়িতা বইটা তুলে নিয়ে পাতা উল্টালেন কবি। তাকে সন্দেশ খাওয়ানো হলো ওখানে। বঙ্গভবনে কবির অনেক ছবি তোলা হয়েছিল সেই দিন। রাতে টেলিভিশনে দেখানো হলো বঙ্গভবনের প্রাঙ্গণে ভ্রমণরত কবিকে। তার সঙ্গে একটি ছবি তোলার শখ ছিল আমার, তার হলো না। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর কার্যকালে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ভুটানের রাজা জিগমে সিংহে ওয়ানচুকের অভিষেক অনুষ্ঠানে যোগদান। ভুটানের অন্য নাম দ্রুক-উল বা ড্রাগনের দেশ, আর রাজার নাম দ্রুক গায়ালপো বা ড্রাগন রাজা। হিমালয়ের কোলে অবস্থিত 10 লক্ষ মানুষ অধ্যুষিত 18,000 বর্গমাইলের ছোট্ট একটি রাজ্য ভুটান। 3 দিনের জাঁকজমকপূর্ণ উৎসবের মধ্য দিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা 18 বছরের যুবক জিগমে সিংহে ওয়ানচুকের সিংহাসন আহরণ প্রত্যক্ষ করা আমার জন্য একটি দুর্লভ অভিজ্ঞতা। 1 জুন 1974 সালে ভুটান রওনা হওয়ার তারিখ, কিন্তু তার 2 দিন আগে থেকেই অনবরত ঝোড়ো হাওয়া আর বৃষ্টি চলতে থাকে। আবহাওয়া অফিস থেকে খবর এলো প্রচণ্ড নিম্নচাপের দরুন সাইক্লোনের আবির্ভাব ঘটেছে। সময় মতো থামবে কি না কে জানে। বিমানবন্দরে ঝুপঝাপ বৃষ্টি দেখে ভাবলাম এবার বুঝি ব্যর্থ মনোরথ হয়ে ঘরে ফিরতে যাচ্ছি বাংলাদেশ বিমানের বিশেষ হেলিকপ্টারে। হেলিকপ্টারের অধিনায়ক উইং কমান্ডার সুলতান মাহমুদকে জিজ্ঞাসা করতেই তিনি হেসে বললেন, ঢাকা ছাড়লেই আবহাওয়া বেশ ভালো, চিন্তার কোনো কারণ নেই।
প্রবল বর্ষণের কারণে রাষ্ট্রপতির বিদায়কালীন আনুষ্ঠানিকতার কিছু পরিবর্তন করা হলো। গার্ড অফ অনার হলো না। বঙ্গবন্ধু তো নয়ই, মন্ত্রীরাও তেমন উপস্থিত থাকতে পারেননি বিমানবন্দরে। আমার বারবার মনে পড়ছিল ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়ার দিনটির কথা। বঙ্গবন্ধুর অনুপস্থিতি সত্ত্বেও সেদিনটি ছিল অত্যন্ত উৎসবমুখর। বৃষ্টি না হলে কি আজকের এই বিদেশ যাত্রা তেমনই বর্ণাঢ্য হয়ে উঠত? মনে মনে এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে ভাবলাম, বৃষ্টি যেন উৎসবের ঘটা থেকে অব্যাহতি দানের জন্য আকাশ থেকে নেমে এসেছিল। বিমানবন্দরে তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুরের উপস্থিতি অনেকের দৃষ্টি কেড়ে নিল। তিনি রাষ্ট্রপতিকে ব্রিফ করছিলেন। আমাকে দেখে ভিআইপি রুমের এক কোণে ডেকে নিয়ে বললেন, তুমিও যাচ্ছ? ভুটানে খুব সতর্ক থাকবে। ওরা এক ধরনের পানীয় দেবে যার নাম দেশি। ওটা খেও না, ওটা রীতিমতো হার্ড ড্রিঙ্কস। বলার কোনো প্রয়োজন ছিল না। আর যাই হোক, আমি দেশি শরাবে মোটেই আগ্রহান্বিত নই। তবু মাথা নেড়ে বললাম, মন্ত্রীর মন্ত্রণা শিরোধার্য। হেলিকপ্টার ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই দেখলাম আকাশে মুখ উজ্জ্বল হয়ে আছে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যেতেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। পর্বতের ওপারে তুলোর মতো সাদা উড়ন্ত মেঘপুঞ্জ, আর নিচে সবুজ ঘন বনরাজি। এ দৃশ্য না দেখলে বোঝানো যায় না। আমাদের হেলিকপ্টার 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে হাসিমারা গিয়ে পৌঁছে। এটি ভারতীয় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। ওখান থেকে ভারতীয় হেলিকপ্টার আমাদের পৌঁছে দেবে ভুটানের রাজধানীতে, আর আমাদের হেলিকপ্টার হাসিমারাতেই থেকে যাবে। হাসিমারা গিয়ে পৌঁছতেই ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর আজিজুর রহমান মল্লিক, বেগম মল্লিক এবং বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত, রাষ্ট্রপতি ও বেগম মোহাম্মদুল্লাহকে স্বাগত জানালেন। শুনলাম কিছুক্ষণ পূর্বে এই পথে ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি সস্ত্রীক ভুটানের রাজধানী থিম্পুতে গেছেন। বাংলাদেশের অতিথিদের নিয়ে 2টি হেলিকপ্টার এবার থিম্পুতে যাবে। প্রথম হেলিকপ্টারে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ এবং বেগম মোহাম্মদুল্লাহ, মুখ্য সচিব এম কেরামত আলী এবং অন্যান্য কয়েকজন রওনা হলেন। দ্বিতীয় হেলিকপ্টারে যাব আমি আর সামরিক সচিব ফিরোজ সালাউদ্দিন। দ্বিতীয় হেলিকপ্টার ছাড়ার প্রায় 2 ঘন্টা বাকি আছে জেনে মনে হলো এই সময়টুকুতে হাসিমারার সন্নিহিত অঞ্চলে ঘুরে এলে কেমন হয়। উইং কমান্ডার সুলতান মাহমুদ এবং লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন এতে খুব উৎসাহ দেখালেন। নিতান্তই বেসামরিক ব্যক্তি হিসাবে ভারতীয় সেনা অফিসারদের কাছে প্রস্তাবটি আমি পারলাম। তারা এতে সম্মত হলেন। পারিপার্শ্বিক এলাকা দেখাতে আমাদের জন্য যখন গাড়ির ব্যবস্থা হচ্ছে, তখন ভারতীয় বিমান বাহিনীর একজন অফিসার জানালেন, ওই এলাকায় আমাদের ঘুরে দেখাতে তার কোনো আপত্তি নেই ঠিকই, কিন্তু উইং কমান্ডার সুলতান মাহমুদের ব্যাপারে তাদের আপত্তি আছে। এই কথা শুনে সুলতান মাহমুদ বললেন, ঠিক আছে, আপনারাই যান, ঘুরে আসুন। আমি বললাম, আপনাকেই ছেড়ে যাব না। প্রোগ্রামটা যদি না হয় তাতে আপত্তি নেই। কর্নেল সালাউদ্দিনও এতে সায় দিলেন। অগত্যা প্রোগ্রাম বাতিল হলো। অবশ্য উইং কমান্ডার সুলতান মাহমুদকে বাংলাদেশের হেলিকপ্টারের সঙ্গেই থেকে যেতে হলো হাসিমারায়। ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় হেলিকপ্টারে আমরা থিম্পু রওনা হলাম। হেলিকপ্টারে আমার পাশে বসেছিলেন রাজকীয় ভুটান পুলিশের একজন অফিসার। তাকে জিজ্ঞাসা করলাম, থিম্পুর খবর কি? ওখানে ঝড় বৃষ্টি নেই তো? পুলিশ অফিসারটি জানালেন, গতকাল খুব ঝড় বৃষ্টি হলেও অভিষেকের সময় আশা করি কিছু হবে না। আমি বিস্মিত হলাম তার কথা শুনে। বিস্ময় অপ্রকাশিত রইল না। তিনি হেসে জানালেন, ভুটানের বিখ্যাত লামাদের বৃষ্টি বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। 64 জন লামা কয়েকদিন যাবৎ সাধনা করছেন। আবহাওয়া এবং প্রাকৃতিক অবস্থার পরিবর্তন খুব কম লামায় সাধন করতে পারে, তবে কে কখন পারবে তা নির্দিষ্ট করা নেই। এজন্য একযুগে 64 জন তন্ত্র মন্ত্র জপ করছেন। পুলিশ অফিসার ভদ্রলোক, উচ্চশিক্ষিত, স্কটল্যান্ড ইয়ার্ড ট্রেনিং প্রাপ্ত। তার মুখে এরকম কথা শুনে কৌতূহল বোধ করলাম। মনে মনে ভাবলাম, আগামী কয়েকটা দিন আবহাওয়া ওখানে কেমন থাকে দেখা যাক। উজ্জ্বল রোদে পাখির মতো উড়ে চলছে আমাদের হেলিকপ্টার। ক্রমেই পর্বত উচ্চ থেকে উচ্চতর হতে থাকল। এসব পর্বত হিমালয় পরিবারের সদস্য। এক একটিকে অতিক্রম করে যেতে যেতেই দৃষ্টিতে ধরা পড়ল নয়নাভিরাম অপূর্ব সব দৃশ্য। দূর থেকে একটা পাহাড়ি নদী দেখা যাচ্ছিল। কাছেই যেতে দেখলাম নদী নয়, শুষ্ক বালির রেখা।
বিরাট পাহাড়ের ফাঁকে শুকনো বালি চিকচিক করছে। বৃষ্টি হলে তা নদীর মতোই রূপ ধারণ করে। কোথাও দেখা গেল পর্বতের গা বেয়ে মন্থর স্রোতধারা এঁকে বেঁকে নেমে যাচ্ছে। কোথাও জলপ্রপাত গড়িয়ে পড়ছে গলিত রূপোর ধারার মতো। কোথাও পর্বতের খাঁজ সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে। স্থানে স্থানে পর্বতের গা বেয়ে নেমেছে ধস। ক্রমেই উঁচু থেকে উঁচুতে উঠে যাচ্ছে আমাদের হেলিকপ্টার। দুর্গম দুর্জেয় পর্বত অতিক্রম করে চলেছি আমরা। গ্রীষ্মকালে সবুজ বনানীতে আচ্ছন্ন, শীতে শুভ্র তুষারের নিচে মুখ লুকিয়ে থাকে হিমালয়ের হিমশীতল পর্বতকন্যারা। দুপাশের পর্বত এত উঁচু যে ওপর দিয়ে হেলিকপ্টার উঠাতে পারবে কিনা সন্দেহ। একসময় হেলিকপ্টার ঢুকে গেল অতি উচ্চ দুই পর্বতের ঠিক মাঝখানে। প্রায় সঙ্গে সঙ্গেই সাদা মেঘের মধ্যে ডুবে গেল আমাদের যান্ত্রিক উড়ো পাখি। তারপর প্রচণ্ড একটা ঘূর্ণিপাকের মধ্যে মনে হলো নিতান্ত অসহায়ের মতো কাঁপছে তার দেহ। দুই পর্বতের মাঝে বায়ু প্রবাহের স্রোত উৎক্ষিপ্ত নদী স্রোতকে হার মানায়। দারুণ বাম্পিংয়ে প্রচণ্ড বেগে ঘুরে গেল আমাদের হেলিকপ্টার। এতক্ষণ যে আনন্দ ছিল হঠাৎ তা উৎকণ্ঠায় রূপান্তরিত হলো। কর্নেল সালাউদ্দিন আমার দিকে তাকালেন, আমি তার মুখের দিকে। দুজনের চোখে মুখেই উৎকণ্ঠার ছায়া। এভাবে চলতে চলতে খানিক পরে বুঝতে পারলাম থিম্পু পৌঁছে গেছি। হেলিকপ্টারের জানালায় ছবির মতো দেখা গেল সেই থিম্পুকে। স্থানে স্থানে উৎসবের পতাকা উঠছে। মধ্যাহ্ন সূর্যের মিষ্টি আলোয় ভারী সুন্দর আর শান্ত মনে হল ভুটানের রাজধানী থিম্পুকে। অপূর্ব শহর থিম্পু। চারিদিকে পর্বতমালা, প্রাচীর বেষ্টিত, কোলাহলপূর্ণ পৃথিবীর অন্তঃস্থলের এক শান্ত পৃথিবী যেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫০০ ফুট উঁচুতে প্রায় ২০,০০০ অধিবাসী অধ্যুষিত থিম্পুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলেছে একটি ছোট্ট রূপালী নদী, যার নাম থিম্পুচু। একসময় থিম্পু ছিল ভুটানের গ্রীষ্মকালীন রাজধানী। পরলোকগত রাজা জিগমে দর্জি ১৯৫৩ সালে বুমথং থেকে তার পিতার রাজধানী থিম্পুতে স্থায়ীভাবে স্থানান্তরিত করেন। সে সময় থিম্পুতে ছিল কয়েকটি মাত্র ছোট্ট দোকান, কয়েকটি বাড়ি আর কিছু সবুজ কৃষিক্ষেত্র। ১৯৫৩ সালে রাজা দেচেন ছোলিং এ রাজপ্রাসাদ তৈরি করেন। বর্তমান রাজার জন্ম এখানেই। অভিষেক অনুষ্ঠানের জন্য থিম্পুর সাজসজ্জা শুরু হয়েছে কয়েক মাস আগে থেকেই। নতুন হোটেল, রাজকীয় অতিথিশালা এবং ট্যুরিস্ট লজ তৈরি করা হয়েছে। সবচেয়ে জাঁকজমকপূর্ণ অতিথিশালা মতিথান। অভিষেক উপলক্ষে অতিথিশালায় পেশাদার পরিবেশক বেয়ারা বা অভ্যর্থনকারী না নিয়ে ভারতের একটি বিখ্যাত হোটেলের বিশেষজ্ঞদের নিয়ে ট্রেনিং দিয়ে এরা স্থানীয় ছাত্র যুবককে কাজে নিয়োগ করেছে। আর খাবার প্রস্তুত করার দায়িত্ব ছিল দিল্লির অশোকা হোটেলের। রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের ৩ শতাধিক অতিথি থিম্পুতে উপস্থিত হয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ এবং বেগম চিন্নাতুন্নাহার মোহাম্মদুল্লাহ, ভারতের রাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কটগিরি এবং শ্রীমতী সরস্বতী গিরি, সিকিমের চেগিয়াল, নেপালের যুবরাজ ধীরেন্দ্র বীর শঙ্কর বিক্রম শাহ এবং যুবরানী প্রেক্ষ রাজলক্ষ্মী দেবী ছাড়াও বাংলাদেশ, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ব্রিটেন, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চীনের মন্ত্রী এবং রাষ্ট্রদূতগণ এই অনুষ্ঠানে উপস্থিত হন। অভিষেক অনুষ্ঠানে চীনকে আমন্ত্রণ না জানাতে ভারত ভুটানকে অনুরোধ জানিয়েছিল। এই জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিংয়ের নেতৃত্বে ভুটানে একটি মিশন প্রেরিত হলেও শেষ পর্যন্ত দেখা গেল চীনের রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। শুধু রাষ্ট্রপ্রতিনিধি নয়, পৃথিবীর সকল প্রখ্যাত পত্রপত্রিকা, বেতার, টেলিভিশন এবং সংবাদ সংস্থা থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকবৃন্দ এই ঐতিহাসিক অনুষ্ঠানকে বিভিন্ন প্রচার মাধ্যমে ধারণ করার জন্য এসেছিলেন। অভিষেকের তারিখ নির্ধারণের জন্য সরকার নিয়োজিত লামারা একত্র হয়ে মত প্রকাশ করেছিলেন যে ১৯৭৪ সালের ২রা জুন তারিখটি সবচেয়ে শুভ। তাই ওই পুণ্যলগ্নে অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। বৃষ্টিপাত বন্ধ করতে লামারা সত্যি সত্যি সাফল্য লাভ করেছিলেন সেদিন। ১ জুন দিবাগত রাত্রে কিছুটা বৃষ্টি হলেও অভিষেকের উৎসবের ৩ দিন কোনো বৃষ্টি হল না, যা কিনা ওই মৌসুমের জন্য ছিল নিতান্তই অস্বাভাবিক ব্যাপার। ২রা জুনের থিম্পু সূর্যের আভা গায়ে মেখে সকালবেলা হেসে উঠল। রাজধানীতে ততক্ষণে উৎসবের সাড়া পড়ে গেছে।
রাজপথের দুধারে রংবেরঙের পোশাক পরে হাজার হাজার ভুটানবাসী দাঁড়িয়ে আছে রাজ্যাভিষেক শোভাযাত্রা দেখতে দেখতে তাদের প্রিয় রাজাকে। থিম্পুচু নদীর ওপারে অবস্থিত দেচেন ছোলিং রাজপ্রাসাদ থেকে নতুন ড্রাগন রাজা জিগমে সিংহে ওয়াংচুককে নিয়ে ভাবগম্ভীর বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে এলো। 4 কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রা চলল তাশিছোডং প্রাসাদে অনুষ্ঠানের প্রাঙ্গণে। শোভাযাত্রার প্রথমে ছিল শ্বেতবর্ণের সুসজ্জিত অশ্ব, যা রাজার পরাক্রমের প্রতীক। তার পেছনে সারিবদ্ধ ধ্বজাধারী এবং রাজদণ্ডবাহী দল। তারপর মন্ত্রোচ্চারণরত লামাবৃন্দ এবং চিরায়ত মঙ্গোলীয় প্রথা অনুসারী শিরস্ত্রাণ এবং বর্ণময় পোশাক সজ্জিত ভুটানের সেনাদল। শোভাযাত্রা উৎসব প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্রের সুর এবং স্বর উচ্চকিত হয়ে উঠল এবং নর্তক দল নৃত্যগীতে চারিদিক মুখর করে তুলল। রাজা এলেন। তিনি রাজকীয় দেহরক্ষী এবং সশস্ত্র বাহিনীর অভিবাদন গ্রহণ করলেন। রঙিন তণ্ডুল ছাড়ানো লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে শুদ্ধি অনুষ্ঠানে যোগ দিতে এলেন রাজা। শতবর্ষের প্রাচীন বৌদ্ধ মন্দিরের অঙ্গনে বিশাল টঙ্কায় আঁকা বুদ্ধদেব এবং তার অষ্ট অবতারের প্রতিকৃতির সামনে রাজপরিবারের সম্মানে প্রতীক এবং পবিত্র পানীয় স্পর্শ করলেন রাজা। এরপর তিনি আলোকমালায় উদ্ভাসিত অপূর্ব আড়ম্বরপূর্ণ সিংহাসন কক্ষে প্রবেশ করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রতিনিধিবৃন্দ সিংহাসন কক্ষে আসন গ্রহণ করেন। এটাই হচ্ছে অভিষেকের আসল মুহূর্ত। ভুটানের প্রথা অনুযায়ী রাজা এখানে বৌদ্ধমূর্তির কক্ষে অবস্থিত প্রধান লামা যে খেনপোর হাত থেকে সর্বোচ্চ শাসনের প্রতীক পঞ্চবর্ণ বিশিষ্ট রাজকীয় উত্তরীয় গ্রহণ করেন। ভুটানের নিয়ম অনুযায়ী অভিষেক অনুষ্ঠানে রাজমুকুট শিরোধার্য করার প্রয়োজন হয় না। সেদিন সন্ধ্যায় রাজা সমাগত অতিথিবৃন্দের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেছিলেন। এই ভোজসভায় যে বিলাসবহুল খাদ্য সম্ভারের সমাহার হয়েছিল তার তুলনা নেই। প্রায় 60 রকমের খাবার ছিল। বিদেশের খ্যাতনামা পানীয়ের আয়োজন ছিল প্রচুর। ওইসব বিদেশি পানীয় সমারোহে দেশি মদের খোঁজ পাওয়া গেল না। অভিষেক উপলক্ষে খাদ্য পানীয় মিষ্টান্ন ফলমূল সবই বিদেশ থেকে বিশেষভাবে আনা হয়েছিল। পরদিন সকালে চাংলিমিথাং স্টেডিয়ামে আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণের উপস্থিতিতে শুরু হল উৎসব। গার্ড অফ অনারের পর বিচিত্র ভূষণে আবৃত হাজার হাজার ভুটানবাসীর সামনে এক ঐতিহাসিক ভাষণ দিলেন রাজা। ভাষণের পর তিনি সম্মানিত অতিথিবৃন্দকে অভিষেক পদকে ভূষিত করেন। মধ্যাহ্নে আবারও রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছিল, এবারও বুফে। আমন্ত্রিত অতিথিদের তুলনায় স্থানটি এবার ছিল কিছুটা সংকীর্ণ। আমি খাবার টেবিলের কাছাকাছি পৌঁছতেই একজন সুবেশী এবং অভিজাত ভুটানি মহিলা ভিড়ের ভেতর আমার হাতে একটি প্লেট তুলে দিলেন। আমিও সৌজন্যবশত কিছু আহার্য তার প্লেটে তুলে দিলে তিনি খুশি হলেন। কথা প্রসঙ্গে মহিলা বললেন, আপনি কি বাংলাদেশের অতিথি? বললাম, জি হ্যাঁ। চলুন কিছু খাবার নিয়ে আমরা গল্প করি। তথাস্তু বলে আমি প্লেটে খাবার নিলাম। মহিলা বললেন, এখানে ভীষণ ভিড়, পাশের ঘরে যাওয়া যাক, চেয়ার পাতা আছে সেখানে। পাশের ঘরটি ছিল নিরিবিলি, মাত্র কয়েকজন অতিথি সেখানে ছিলেন। আমিও মহিলা এক প্রান্তে পাশাপাশি বসলাম। তিনি প্রশ্ন করলেন, ভুটান কেমন লাগছে? বললাম, বেশ ভালো। তবে কি? দেশটা তেমন ভালোভাবে দেখার সুযোগ হলো না, দেশের মানুষের সঙ্গেও মেশা হলো না। তিনি কৌতুক করে বললেন, আমি তো এ দেশের মানুষ। তারপর আবার বললেন, আসলে আপনাদের সময় বড় কম, নইলে দেশ এবং দেশের মানুষের সঙ্গে আরও গভীর পরিচয় করা অসম্ভব হতো না। আমি লেখক জেনে ভদ্রমহিলা উৎসাহ প্রকাশ করলেন। দেখলাম সাহিত্য, সঙ্গীত, নৃত্য সম্পর্কে তার প্রচুর আগ্রহ আছে। তিনি আমাকে সন্ধ্যাবেলা নৃত্যগীতির অনুষ্ঠানে আমন্ত্রণ করলেন এবং বললেন, অনুষ্ঠান কিন্তু অত্যন্ত মনোগ্রাহী হবে। আমি তার আমন্ত্রণ গ্রহণ করলাম। কথা প্রসঙ্গে তিনি বাংলাদেশ সম্পর্কে নানাবিধ উৎসাহ প্রকাশ করলেন এবং বললেন, আমার স্বামী একবার চট্টগ্রাম গিয়েছিলেন, তবে পাকিস্তান আমলে। তাছাড়া পাকিস্তানের সময় তিনি একবার স্বামীর সঙ্গে করাচিতেও গিয়েছিলেন বলে জানালেন। তাই বুঝি? আমি জিজ্ঞেস করলাম, আপনার স্বামী কি করেন? তিনি সে কথা সরাসরি জবাব না দিয়ে বললেন, আমার স্বামীর সঙ্গে আপনার আলাপ হয়নি? দাঁড়ান, আমি তাকে আপনার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। মহিলা উঠে গিয়ে যাকে সঙ্গে নিয়ে এলেন
তিনি ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। আমার সঙ্গে পরিচয় করে দেওয়ার সময় বললেন, উনি আমাদের বাংলাদেশি বন্ধু। পররাষ্ট্রমন্ত্রীকে আমি আগেই দেখেছি, সুতরাং তাকে পরিচয় করানোর প্রয়োজন ছিল না। তবু আমি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। তিনি আমার সঙ্গে কিছুটা কুশলবার্তা বিনিময় করে বিদায় নিয়ে আবার পাশের ঘরে চলে গেলেন। আমাদের উভয়ের খাওয়া শেষ হয়ে গিয়েছিল। বিদায় নেবার সময় তিনি সন্ধ্যার অনুষ্ঠানে আমার উপস্থিতির জন্য আবার আমন্ত্রণ জানাতে ভুললেন না। মধ্যাহ্নভোজের এই ছোট্ট ঘটনাটি আমার ভুটান সফরের একটি চমৎকার স্মৃতি হয়ে মনে সঞ্চিত রইল। সত্যি বলতে কি, অভিষেক অনুষ্ঠানে যোগদানকারী অতিথিদের প্রতি অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ব্যবহার করেছেন রাজা এবং রাজ পরিবারের প্রত্যেকটি সদস্য। তারা সর্বদা আমন্ত্রিত অতিথিদের তদারকি করেছেন, খবর নিয়েছেন এবং স্বহস্তে আপ্যায়নও করেছেন। রাজভগ্নী আশি সোনাম ছরেন ওয়াংচুক এবং আশি দেছেন ওয়াংচুক সবসময় যত্ন করেছেন অতিথিদের। সবচেয়ে বেশি সৌজন্য প্রকাশ করেছেন রাজমাতা আশি কেশাং ওয়াংচুক। মেহমানদের মাঝখানে ঘুরে ঘুরে তিনি জিজ্ঞাসা করেছেন, আপনারা ভালো আছেন তো? কেমন লাগছে আপনাদের? আমাকে দেখে রাজমাতা বললেন, তোমরা আমাদের ভালো প্রতিবেশী। বললাম, আপনারাও আমাদের আপনজন। শুধু রাজপরিবার নয়, সাধারণ মানুষেরও অসীম আগ্রহ বাংলাদেশের মানুষের প্রতি। এক অশীতিপর বৃদ্ধ ভুটিয়া আমাকে প্রায় জাপটে ধরলেন বাংলাদেশের মানুষ বলে। বললেন, তোমাদের শেখ মুজিবুর রহমান কবে আসবেন আমাদের দেশে? হয়তো এই জন্মে তাকে দেখতে পাবো না। ভুটানে অবস্থানকালীন দু একটি অন্তরঙ্গ ঘটনার কথা না উল্লেখ করে পারছি না। অভিষেক অনুষ্ঠানের দিন এক সান্ধ্য গীতের উৎসবে ভারত ও বাংলাদেশের দুই রাষ্ট্রপতির মাঝের আসনটি রাজার জন্য নির্দিষ্ট ছিল। এই আসনটি ছিল অন্যান্য আসনের চেয়ে কিছুটা উঁচু। রাজার দৃষ্টিতে এই বৈষম্য প্রকট হয়ে ধরা পড়ল। আসনে না বসে তিনি অন্যান্য আসনের অনুরূপ আসন আনার নির্দেশ দিলেন। পরে রাজা সবার সঙ্গে একই আসনে বসলেন। আরেকটি ঘটনা, অভিষেক উৎসবের শেষ দিন রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ বিদায়কালীন সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হওয়ার বাসনা প্রকাশ করলেন। প্রোটোকল প্রধান নজরুল ইসলাম ভুটানের প্রতিমন্ত্রীকে জানালেন সে কথা। রাজার কাছে এ বার্তা পৌঁছতেই তিনি বললেন, বাংলাদেশের রাষ্ট্রপতির কষ্ট করে আসার চেয়ে আমি যাব তার সঙ্গে সাক্ষাৎ করতে। সেদিনই রাষ্ট্রপতি এবং বেগম মোহাম্মদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন রাজা। ভুটান সফরে গিয়ে ভারতের প্রখ্যাত চিত্রনায়ক দেবানন্দের সঙ্গে আলাপ পরিচয় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। দেবানন্দ এবং তার ভাই চেতন আনন্দ ভুটান সরকারের আমন্ত্রণে অভিষেকের উপর একটি রঙিন তথ্যচিত্র নির্মাণ করছিলেন। অভিষেক অনুষ্ঠানে পারস্পরিক পরিচয়ের পর আমি দেবানন্দের হোটেল কক্ষে গিয়ে তার সঙ্গে দেখা করি। চেতন আনন্দ সেখানে ছিলেন। বেশ কিছুটা সময় গল্প করে কাটল তাদের সঙ্গে। বাংলাদেশে দেবের যথেষ্ট পরিচিতি আছে এবং তার অভিনীত সোলবাসাল আমাদের দেশে একসময়ে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল বলে তিনি উৎফুল্ল হন। আমি তাকে বললাম, ভারতীয় ছবি বাংলাদেশে প্রদর্শিত না হলেও পত্রপত্রিকার মাধ্যমে তিনি অত্যন্ত পরিচিত। তিনি আমাকে জানালেন, বাংলাদেশে একবার যাওয়ার খুব আগ্রহ তার রয়েছে। সোলবাসালের পর তার যে অসংখ্য ছবি রিলিজ রয়েছে সেগুলো সম্পর্কে বেশ কিছুক্ষণ আলাপ করলেন। পরদিন দেবানন্দের সঙ্গে আবারও আলাপ হলো। আমার আবাসস্থল মতিথানে এক সান্ধ্য অনুষ্ঠানে তিনি যোগ দিতে এসেছিলেন। কথা হলো, চিঠিপত্রের মাধ্যমে উভয় যোগাযোগ রাখতে পারি। শত ব্যস্ততার মধ্যেও চিঠির উত্তর দিতে তিনি কার্পণ্য করবেন না এ কথা বললেন। কিন্তু আমারই আর চিঠি লেখা হয়ে ওঠেনি দেবানন্দকে। তিনি বাংলাদেশেও আসেননি। ভুটান থেকে ফেরার ঘটনাও চমকপ্রদ। ভারতীয় হেলিকপ্টারে আবার হাসি মারা ফিরছি আমরা। ফেরার সময় সেই পুলিশ অফিসারটির দেখা পেলাম। নিজের অপ্রস্তুত ভাবটা সামনে তাকে বললাম, অভিষেকের 3 দিন বৃষ্টি না হওয়ায় আমি খুবই বিস্মিত হয়েছি। আপনাদের লামারা সত্যিই সাফল্য দেখিয়েছেন প্রকৃতিকে বশ করার বিষয়ে। তিনি হেসে বললেন, প্রায় সব ধর্মেই প্রকৃতিকে বশ করার প্রথা আছে। আপনাদের দেশে বৃষ্টি না হলে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবাই প্রার্থনা করে, তাই না? কথাটা ঠিক। নিজেই লজ্জিত হলাম ও কথা ভেবে। ভুটানে যাওয়ার দিন লামাদের বৃষ্টি থামানোর কথা শুনে কৌতূহল এবং কৌতুক বোধ করা আমার উচিত হয়নি।
অন্তত তা প্রকাশ করা আমার অনুচিত হয়েছে। সেই সঙ্গে অবাক করা কাণ্ড হলো যে আমরা যখন হেলিকপ্টারে সবে উঠে বসেছি ঠিক তখনই আকাশ জুড়ে বজ্র বৃষ্টি শুরু হয়ে গেল। বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক নতুন মোড় নেয় 1974 সালের গোড়া থেকেই। এবছরের 22 ফেব্রুয়ারি পাকিস্তান বিনা শর্তে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে। পাকিস্তানে অনুষ্ঠিত ইসলামী শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র গ্রহণ করে পরদিন বঙ্গবন্ধু লাহোর পৌঁছলে উপমহাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে। পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে দুদেশের নতুন সম্পর্ক স্থাপিত হয়। বঙ্গবন্ধু তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সেটা গ্রহণ করেন। ভুট্টো বাংলাদেশে এলেন 27 জুন বৃহস্পতিবার। তার সঙ্গে 93 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ঢাকায় আসেন। প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আজিজ আহমেদ এবং পররাষ্ট্র সচিব আগা শাহী এদের প্রধান। পাকিস্তানি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন 13 জন জাতীয় পরিষদ সদস্য, 27 জন সরকারি কর্মকর্তা এবং 29 জন সাংবাদিক। তারা পিআইয়ের বিশেষ বিমানে ঢাকা এলে 19 বার তোপধ্বনি করা হয়। প্রধানমন্ত্রী মুজিব প্রধানমন্ত্রী ভুট্টোকে মাল্যভূষিত করেন। ঢাকায় পৌঁছানোর পরদিন সকালে ভুট্টো হেলিকপ্টারে সাভারে গিয়ে জাতীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী 3 দিন ঢাকা ছিলেন এবং বঙ্গভবনে ছিলেন। তার সামরিক সচিবকে বলেছিলাম, প্রধানমন্ত্রী ভুট্টোর একটি অটোগ্রাফ চাই। আমার অটোগ্রাফ খাতায় রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ছাড়া আর কারো অটোগ্রাফ নেই। সামরিক সচিব খাতাটি দেখে বললেন, সন্ধ্যাবেলায় তিনি স্বাক্ষর জোগাড় করে দেবেন। সন্ধ্যাবেলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘরের কাছে যেতেই সামরিক সচিব আমাকে স্বাগত জানালেন এবং বললেন, প্রধানমন্ত্রী এখনই আসবেন। এহেন পরিস্থিতির জন্য আমি মোটেই তৈরি ছিলাম না। আমি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর কাছে আসিনি। ফলে আমার সাক্ষাৎকারের বিষয়টি জানাজানি হলে কি প্রতিক্রিয়া হবে ভেবে শঙ্কিত হলাম। এমনিতে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওইখান থেকে উঠে আসাও সমীচীন মনে হলো না। একটু পরে প্রধানমন্ত্রী ঘর থেকে বেরিয়ে এলেন। সামরিক সচিব আমাকে পরিচয় করিয়ে দিলেন প্রেসিডেন্টের পাবলিক রিলেশনস অফিসার বলে। ভুট্টো হেসে বললেন, খুব ভালো, আমিও একজন পাবলিক। অটোগ্রাফ খাতাটা হাতে নিয়ে দেখতে দেখতে ভুট্টো বললেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যান্ড নাও প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। সামরিক সচিবের হাত থেকে কলম নিয়ে তিনি লিখলেন, উইথ বেস্ট উইশেস, জুলফিকার আলী ভুট্টো। খাতাটা আমাকে দিয়ে আবার ঘরে ঢুকে গেলেন তিনি। আমি সামরিক সচিবকে ধন্যবাদ জানিয়ে ফেরত এলাম। 29 জুন শনিবার পাকিস্তানি প্রধানমন্ত্রীর দেশে ফেরার দিন। তিনি কখন ফিরবেন তা জানা নেই ঢাকাবাসীর। সকাল থেকে রাস্তার দুধারে মানুষ ভিড় করে আছে তাকে দেখার জন্যে। বেলা 11টার দিকে মুখ্য সচিব এম কেরামত আলী বললেন, চলো একটু বাইরে ঘুরে আসি। তিনি এবং আমি গাড়ি নিয়ে বাইরে বেরোলাম। লোকজন অত্যন্ত উৎসুক হয়ে পড়েছে। আমি বাইরে বেশ কিছুটা ঘুরে দেখলাম। অগণিত মানুষ ভুট্টোকে দেখার প্রত্যাশায় প্রতীক্ষা করছে। এটা কি মানুষের নিতান্তই কৌতূহল, নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আবেগ প্রদর্শন? কিছুই বুঝতে পারলাম না। এত মানুষ ভুট্টোকে দেখার জন্য এত উদ্গ্রীবভাবে, তার কারণ খুঁজে পাওয়া ভার। আমার হিসেব মিলল না। দুপুর 2:30টার দিকেও রাস্তার দুপাশে মানুষ যেন উপচে পড়ছে। তখন থেকে শুরু হলো রক্ষী বাহিনী এবং পুলিশের তৎপরতা। তারা পথপার্শ্বে দাঁড়িয়ে থাকা জনতাকে পেটাতে শুরু করলো। বেলা 3টার দিকে রক্ষী বাহিনী প্রেস ক্লাবের সামনে এলো আর ব্যাটন চার্জ করতে থাকে। এতে অনেক সাংবাদিক নাজেহাল হন, বিশেষ করে ফটো সাংবাদিকেরা যারা ছবি তোলার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তারা প্রহত হন। পরে শুনেছি অবজারভার হাউসের সামনে দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক কবি মহাদেব শাহকে বেদম পেটানো হলে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার প্রাক্কালে প্রায় 6:30টার সময় ভুট্টো বিমানবন্দরে যান। আমাদের দেশের তরুণ কবিদের মধ্যে আবুল হাসানের কবিতা আমার সবচেয়ে ভালো লাগে।
হাসানের কবিসুলভ মিষ্টি ব্যবহারও আমার কাছে প্রীতিপ্রদ মনে হয়। ওর কাব্যগ্রন্থ রাজা যায় রাজা আসে এবং যে তুমি হরণ করো, আরেকটি গ্রন্থ পৃথক পালঙ্ক সম্প্রতিকালের কাব্যধারায় উল্লেখযোগ্য সংযোজন বলে আমি মনে করি। মাঝে মাঝে হাসান আমাকে প্রকাশের পূর্বে দু একটি কবিতা এনে দেখাতো। পড়ে মনে হতো আমাদের দেশে যে হাজারখানেক কবি এবং অকবি কাব্য রচনায় প্রাণপাত করছে, তাদের মাঝে আঙ্গুলে গোনা যে কয়জন টিকবে, আবুল হাসান তাদের একজন। বয়স এবং শারীরিক শক্তির তুলনায় ওর কবিতার পংক্তি অনেক শক্তিশালী। আবুল হাসানকে আমি স্নেহ করি, ভালোবাসি। প্রথমে সে যখন জানালো তার হার্ট বড় হয়ে গেছে, তখন কথাটা গুরুত্ব সহকারে নেইনি। বলেছি, হৃদয়বান মানুষ হার্ট তো বড় হবেই। ওর অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করে কবিতা লিখেছি। ভেবেছি তুচ্ছ শারীরিক অসুস্থতাকে অগ্রাহ্য করে যেতে আমার কবিতা ওকে সাহায্য যোগাবে। এটি ছাপাও হয়েছিল সাপ্তাহিক বিচিত্রায়। কবিতাটি ছিল এরকম: ফ্রি স্টাইল ভালোবাসা, কবি আবুল হাসানকে। এরকম ফ্রি স্টাইল ভালোবাসা আর চলবে না, এবার ঘোড়ার মুখে লাগাম দাও হে। নারী দেখলেই পরিপূর্ণ আত্মনিবেদন ঠিক নয়। নিক্তিতে একবার নিজের অনুভূতিগুলো পরিমাপ করে আপন সাধ্যের সীমা জেনে রাখা ভালো। খণ্ডিত ভালোবাসার টুকরো যথাস্থানে তুলে দিতে পারা, প্রেমের নিয়ম কারণ শেখা এবং পারদর্শিতাই আসল। সরকারি অধ্যাদেশের নিয়মে ব্যাংকে গিয়ে জমা করে এসো 100 টাকার নোট। তোমার 10 গুণ বৃহৎ হৃদয়, পাকাপোক্ত মেমো নিও হে। হৃদয়স্ফীতির চেয়ে আর কিছু মারাত্মক নেই। এরকম কাল ব্যাধি মানব জীবনে কভু আরেকটি হয় না। দৈনিক পত্রিকায় তাই ভালোবাসা রাষ্ট্রায়ত্ত করার সপক্ষে মন্ত্রীদের বাণী পড়ো, হেলাফেলা করলে পস্তাবে। অনন্তকালের মধ্যে জন্ম থেকে মৃত্যু অবধি তোমার হাঁটা চলা, সেইটাই তোমার আয়ুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার আয়তন। এর মধ্যে সব কীর্তির অবসান যেন হে। অতএব ফুল ও পাখির জন্য 5% প্রেম জমা রেখে বর্তমান আর্থিক বছরের নতুন বাজেটে দুঃখ সুখ নিসর্গ বা কবিতার নামে ভালোবাসা ভাগাভাগি করে নাও। কেবল নারীর কাছে অন্তরের সব প্রেম বিলাতে যেও না। আবুল হাসান নিজের অসুস্থতা সম্পর্কেও তেমন সচেতন ছিল না। হার্ট এনলার্জ হয়ে যাওয়া যে কতটা ভয়াবহ অসুস্থতা, সে সম্পর্কে আমার ধারণাও ছিল সীমিত। মাঝে মাঝে অবস্থা ভয়ানক খারাপ হয়ে দাঁড়ায়, আবার কখনো একটু ভালো থাকে। একদিন বঙ্গভবনে এসে হাসান বলল, মাহবুব ভাই, আমাকে বিদেশ পাঠান, এদেশে আমার চিকিৎসা হবে না। চিকিৎসা হবে না কেন? আমি বললাম, আমি ডাক্তারদের ভালো করে বলে দেব। হাসান বলল, তাতে কিছু হবে না, আমাকে অপারেশন করতে হবে। সেটা যে ধরনের অপারেশন বাংলাদেশে তা করা সম্ভব নয় বলে ডাক্তাররা জানিয়ে দিয়েছে। হাসানের অসুস্থতা আমার মনকে খুব বিষণ্ণ করে তোলে। বেচারা কবিতাও লিখতে পারছে না। কবিতা তো পরে, রোগ মুক্তির বিষয়টা সর্বাগ্যে গ্রাহ্য। আবার একদিন টেলিফোন করল সে, উদ্বেগ ভরা ক্ষীণ কণ্ঠ তার। বলল, আপনি কিছু একটা করুন, না হলে আমি শেষ হয়ে যাব। ওর কথায় আমি চিন্তায় পড়ে গেলাম। কিছু একটা করতে হবে। হাসানের কবিতার বই বঙ্গভবনে আমার অফিসের সেলফে ছিল। আমি রাষ্ট্রপতিকে ওর কবিতা পড়তে দিলাম এবং ওর অসুস্থতা সম্পর্কে বিশদভাবে জানালাম। তিনি বললেন, পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আহত এবং পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসা হচ্ছে, আবুল হাসান তার মধ্যে পড়ে না। বললাম, আবুল হাসান আহত না হলেও রোগাক্রান্ত এবং সে এক অর্থে মুক্তিযোদ্ধা, কারণ সে মুক্তিযুদ্ধের ওপর কবিতা লিখেছিল। সে তার লেখনীকে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য ব্যবহার করেছে। আমার উৎকণ্ঠায় তিনি বিচলিত বোধ করলেন। বললেন, দেখি কি করা যায়। 2-1 দিনের মধ্যে পূর্ব জার্মানির রাষ্ট্রদূত এলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। স্যার তাকে আবুল হাসানের চিকিৎসার কথা বললেন। আমি তাকে যেমনটি বলেছি অনেকটা তেমনভাবেই বললেন তিনি রাষ্ট্রদূতকে। রাষ্ট্রদূত বললেন, কবিকে তার দেশে চিকিৎসার জন্য পাঠাতে অসুবিধা হবে না, তিনি কয়েকদিনের মধ্যেই ব্যবস্থা করে দেবেন। আবুল হাসানের বিদেশে যাওয়া কয়েকদিনের মধ্যে স্থির হয়ে গেল। ওকে তেজগাঁও বিমানবন্দরে প্লেনে তুলে দিলাম। কয়েকজন কবি সাহিত্যিক বিদায় জানাতে এসেছিলেন।
GDR এর রাষ্ট্রদূত স্বয়ং উপস্থিত ছিলেন। ওকে VIP কায়দায় বিদায় জানানো হলো। যাওয়ার সময় আবুল হাসানের হাতে পূর্ব জার্মানিতে বাংলাদেশের দূতাবাস প্রধান M আনোয়ার হাশিমকে চিঠি পাঠালাম ওকে দেখভাল করার জন্যে। আনোয়ার হাশিম আমার দুঃসম্পর্কে আত্মীয় এবং প্রীত্য বন্ধু হাশিম উদ্দিন আহমেদের পুত্র। বঙ্গভবনে ফিরে তাকে জরুরি বার্তা পাঠালাম যাতে এয়ারপোর্ট থেকে গন্তব্যে পৌঁছতে হাসানের কোনো অসুবিধা না হয়। বার্তা পেলাম, আমার বার্তা পেয়ে আনোয়ার হাশিম রাত 2:30টায় এয়ারপোর্ট গিয়েছেন হাসানকে স্বাগত জানাতে। এভাবে দূতাবাসের কর্মকর্তারা তৎপর হলে বিদেশে দেশের সত্যি মান বাড়ে। চিঠিটা পাওয়ার পর আবুল হাসান এবং আনোয়ার হাশিমকে একসাথে 2টো চিঠি লিখলাম। হাসানকে লেখা চিঠিটি ছিল নিম্নরূপ: প্রীতিভাজনেশু, তুমি যথাযথভাবে বার্লিনে পৌঁছে গেছো। আনোয়ার হাশিম সাহেবের চিঠি পেয়ে জানলাম তোমাকে বিদেশে পাঠাতে পেরে আমরা কিছুটা স্বস্তি বোধ করছি। আশা করি যথাশীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে তুমি দেশে ফেরত আসবে। উপদেশ দেয়া আমার অভ্যাস নয়, তবু একটা কথা বলি, ওখানকার হাসপাতালের নিয়মাবলী তুমি কিন্তু পুরোপুরিভাবে পালন করবে। তুমি রোগী হিসাবে ওখানে গেছো, এটা যেন ভুলে যেও না। এখন লেখাপড়া শরীরের জন্য ক্ষতিকর হলে সেটা করো না। বার্লিনে আমাদের দূতাবাসের কর্মীবৃন্দ তোমার সাথে সর্বদা যোগাযোগ রাখবেন। কোনো বিষয়ে অসুবিধা হলে আনোয়ার হাশিম সাহেবকে নির্দ্বিধায় জানিও। তিনি আমার বন্ধু এবং আপনজন। প্রীতি এবং শুভেচ্ছা নিও। ইতি মাহবুব তালুকদার। এরপর 2-1বার চিঠিপত্রে খবর পেয়েছি আবুল হাসানের চিকিৎসা যথাযথভাবে চলছে। আবুল হাসান এক চিঠিতে সে দেশের হাসপাতালের সুব্যবস্থার কথা উল্লেখ করেছে। আরেক চিঠিতে জানিয়েছে হাসপাতালে শুয়ে শুয়ে সে কবিতা লিখছে। ভাবলাম নিশ্চয়ই সে সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। কিছুদিন পরে হঠাৎ একটা টেলেক্স পেলাম আনোয়ার হাশিমের। তাতে জানতে চেয়েছেন আবুল হাসানের একটা বড় ধরনের অপারেশনের প্রয়োজন বিধায় তার সম্মতি দরকার। হাসানের আত্মীয় স্বজনের খোঁজ করে তার বাবা এবং বোনের কথা জানতে পারলাম, কিন্তু তাদের ঠিকানা বের করতে পারলাম না। একজন বললেন তাদের সম্পর্কে রাহাত খান বলতে পারবেন। রাহাত খানকে জিজ্ঞাসা করেই কোনো খবর পাওয়া গেল না। অগত্যা আনোয়ার হাশিমকে জানালাম ওদের আত্মীয় স্বজনকে তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় ডাক্তাররা যা সিদ্ধান্ত নেবেন তাতে কারো কিছু বলার থাকবে না। আবুল হাসানের খবরাখবরের জন্য উৎকণ্ঠা ভরে অপেক্ষা করে আছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন করে চিঠি করে খবর দিচ্ছি। এর মধ্যেই আনোয়ার হাশিমের চিঠি এলো। তিনি লিখেছিলেন, ডিয়ার মাহবুব, as you already know, Mr. Abul Hassan's treatment in the GRD did not bring about any satisfactory result. So the GRD authorities had earlier decided to send him to Czechoslovakia for a major operation. A couple of weeks ago, the hospital authorities told me that Mr. Hassan's condition was very serious, and as such, no surgeon in GRD or any other socialist countries would take the risk of this operation. They have, therefore, decided to send him back to Bangladesh on Sunday, February 23rd, 1975, by flight number IF910, reaching Dhaka the following morning. As soon as the GDR authorities confirm this flight, I shall send a telegram to the Directorate of Eastern Europe, Ministry of Foreign Affairs, Dhaka. You may like to get in touch with the ministry for ascertaining his flight particulars. With best regards, Mr. Mahbub Talukdar, Public Relations Officer to the President. Yours sincerely, Anwar Hashim. আনোয়ার হাশিমের চিঠিটা পাওয়ার পর খুব বিচলিত বোধ করলাম। প্রায় একই সঙ্গে জিডিআর থেকে পাঠানো একটা প্যাকেটে আবুল হাসানের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পাওয়া গেল। বুঝলাম ডাক্তাররা তাকে জবাব দিয়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে তার অসুখ চিকিৎসার বাইরে। ইতিমধ্যে আনোয়ার হাশিমের আরেকটি মেসেজ পেলাম, কবির অসুস্থতা সম্পর্কে আমি যেন তাকে কিছু না বলি। আবুল হাসানের বিষয়ে কি করব প্রথমে কিছু বুঝে উঠতে পারলাম না। ওর আত্মীয় স্বজন কাউকে চিনি না। পরে ভাবলাম ওর প্রসঙ্গে কাউকে বলা ঠিক হবে না। ও দেশে এলে দেখা যাবে তখন কি করা যায়। নির্ধারিত দিনে আবুল হাসান এলো। এয়ারপোর্টে ওকে রিসিভ করতে গেলাম।
প্লেন থেকে নেমে সে এসে জড়িয়ে ধরল আমাকে। বলল, মাহবুব ভাই, আমি ভালো হয়ে গেছি। আমার ভেতরে তখন ঝড় বয়ে যাচ্ছে। বললাম, খুব ভালো কথা হাসান। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? সে সবিস্ময়ে জিজ্ঞেস করল। অনেকদিন পর তোমাকে দেখলাম তো, তাই। আবুল হাসানের আরও কবি সাহিত্যিক বন্ধুরা এসেছিলেন। তাদের কারো সঙ্গে কোনো কথা বললাম না। শুনলাম ওর থাকার ব্যবস্থা হয়েই আছে, কোনো অসুবিধা নেই। দিন 7 পরে প্রেস ক্লাবে আবুল হাসানের সঙ্গে দেখা। বললাম, তোমার শরীর কেমন? শরীর এখন ভালো। ডাক্তারেরা 3 মাসের ওষুধ দিয়েছেন, বলেছেন আর হয়তো ওষুধের দরকার হবে না। কথাটা হৃদয়ঙ্গম করতে গিয়ে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ব্যথা বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বললাম, ওষুধপত্র ঠিকমতো খেও। আরও কয়েকদিন পরে একদিন ফোন করল আবুল হাসান। বলল, আমি প্রেস ক্লাবে গেলে সে আমার সঙ্গে কথা বলতে চায়। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। কি কথা বলতে চায় কে জানে? অসুস্থতার কথা কি? প্রেস ক্লাবের বারান্দায় অপেক্ষা করছিল আবুল হাসান। আমি যাওয়ার পর দুজনে একান্তে বসলাম। দীর্ঘ সময় ধরে আবুল হাসান যা বলল তার মর্মার্থ হল, ওর জীবনে এমন একজন এসেছে যাকে পেয়ে সে ধন্য। সে পৃথিবীর সকল সৌন্দর্যকে একজনের মধ্যে দেখেছে। জীবনে সে যা কিছু চেয়েছিল সব পেয়ে গেছে। জীবনের কাছে আর তার কিছুই চাওয়ার নেই। বললাম, এমন করে বলতে নেই, তোমার বয়স অনেক কম। মানুষ যতদিন বেঁচে থাকে জীবনের কাছে চাওয়ার শেষ হয় না। সে বলল, সত্যি বলছি মাহবুব ভাই, মৃত্যুতেও এখন আমার কোনো দুঃখ নেই। আমার বুকের ভেতরে যেন কোনো কান্নার আওয়াজ পেলাম। সেই কান্নাটি কি আমার নিজেরই? বললাম, তোমার শরীরের খবর কি? ও বলল, শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। কয়েকদিন পরে এক বর্ষণমুখর দুপুরে আকস্মিকভাবে আবুল হাসান এসে উপস্থিত, সঙ্গে কবি সুরাইয়া খানম। বলল, দুপুরে ওরা খাবে। ড্রয়িং রুমে বসে বসে ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম। অন্যদিকে খাবারের আয়োজন চলল। একসময় আমার মনে হলো ওরা দুজন হয়তো একটু একান্তে থাকতে চায়। ড্রয়িং রুমে ওদের রেখে ভেতরে চলে গেলাম। সুরাইয়া কয়েক মিনিটের জন্য পাশেই কর্নেল ফিরোজ সালাউদ্দিনের বাসা ঘুরে এলো। তারপর দুপুরের খাওয়ার পরপরই ওরা চলে গেল। কয়েকদিনের মধ্যে খবর পেলাম আবুল হাসান আবার মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সুরাইয়া খানম আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে তাকে অক্লান্তভাবে সেবা করে চলেছে। নিন্দুকেরা সুরাইয়া সম্পর্কে অনেক অনেক রকমের কথা ছড়িয়েছিল সে সময়। কিন্তু আবুল হাসানের জীবনের শেষ দিনগুলো সে যেভাবে পরিপূর্ণ করে তুলেছিল তার তুলনা গল্প উপন্যাসেও পাওয়া যায় না। কয়েকদিনের মধ্যেই আবুল হাসান আমাদের ছেড়ে চলে গেল। ডায়েরির পাতা ৩রা ডিসেম্বর ১৯৭৪। মালয়েশিয়ার রাজা এবং রানী ৩ দিনের সফরে আজ বাংলাদেশে এলেন। রাজা হলেন পঞ্চম ইয়াংদি পর্তুয়ান এবং মহামান্য টুঙ্কু আব্দুল হালিম মুয়াজ্জিন শাহ ইবনে আল মাহতাম মরহুম সুলতান বাদলি শাহ। রানী মহামান্য টুঙ্কু বাইয়া বিনতে তাল মরহুম টুঙ্কু আব্দুর রহমান। উভয়ে বঙ্গভবনে থাকবেন। রাতে রাষ্ট্রপতি প্রদত্ত নৈশভোজে আমি রুবিসহ উপস্থিত ছিলাম। রাজা এবং রানীর সঙ্গে করমর্দন করলাম। মাথায় মুকুট পরিহিতা সুন্দরী রানীকে কল্পলোকের রানীর মতোই লাগছিল। তার তুলনায় রাজাকে অত্যন্ত বৃদ্ধ মনে হল। আমার কলকাতার পত্রবন্ধু অর্চনা চৌধুরী ১৯৭৩ সালের মাঝামাঝি সময়ে বঙ্গভবনের ঠিকানায় চিঠি লিখে জানিয়েছিল, শামীম যাবে তোমার সঙ্গে দেখা করতে, ওকে যদি সাহায্য করতে পারো তবে সুখী হব। কে শামীম? ছেলে নাকি মেয়ে? কী ধরনের সাহায্য করতে হবে কিছুই ছিল না তার চিঠিতে। ভাবলাম সাক্ষাৎ যখন করতে আসবে তখন দেখা যাবে। ধারণা করেছিলাম হয়তো কোনো মুক্তিযোদ্ধা হবে, চাকরি বাকরি চাইতে পারে। শামীম নামে বঙ্গভবনে যিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, আমার ধারণা অনুযায়ী মুক্তিযোদ্ধা হলেও তিনি পুরুষ নন, মহিলা। তবে পুরুষের মতো প্যান্ট এবং শার্ট পরতে তিনি অভ্যস্ত। প্রথম যেদিন বঙ্গভবনে দেখা করতে এলেন তার বেশভূষা দেখে কিছুটা আটকে উঠেছিলাম। বঙ্গভবনের অফিসার এবং কর্মচারীদের
যারা তাকে দেখেছেন তারাও বোধ করি শামীমকে দেখে আটকে উঠেছিলেন। শামীম তরুণী, কিন্তু অসাধারণ। তার চেহারায় এক ধরনের কাঠিন্য আছে, কথাবার্তায় আছে প্রগলভতা, কিংবা বলা চলে বোল্ডনেস। অর্চনার পরিচয় সূত্রে আমি তাকে বিশেষভাবে আপ্যায়ন করলাম। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে আমাদের গল্প হলো। ওর সম্পর্কে জানলাম আর্ট এবং মার্শাল আর্ট দুটোই একত্রে চর্চা করে শামীম। শিল্পী এবং ভাস্কর হলেও ক্যারাতের প্রতি তার অনুরক্তি শিল্পীর চেয়ে কম নয়। যে কোনো মানুষকে প্রয়োজনে ঘায়েল করার ক্ষমতা সে রাখে। অবাক হয়ে শুনলাম ওর কথা। অবাক হলাম না যখন জানলাম ওর ভাইয়ের নাম সিরাজুল হক ওরফে সিরাজ শিকদার, আর সে সিরাজ শিকদারের বোন শামীম শিকদার। শামীম শিকদার আরও কয়েকদিন বঙ্গভবন এসেছে। ওকে বাসায় আমন্ত্রণ করেছি। দুজন বসে অনেক গল্প হয়েছে। কথা প্রসঙ্গে সিরাজ শিকদারের বিষয় জিজ্ঞাসা করেছি। শামীম বলেছিল ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলে আমাকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেবে। আরও বলেছিল তার ভাইকে নিয়ে একটি ভালো উপন্যাস লেখা যায়। কারো সঙ্গে অল্প সময়ে বন্ধুত্ব হলেও যে চেয়ে পরিচিত হওয়ার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। কিন্তু সিরাজ শিকদারের কথা এই ক্ষেত্রে ব্যতিক্রম। যারা গুপ্ত সংগঠন করেন বা আন্ডারগ্রাউন্ডে কাজ করেন তাদের প্রতি সাধারণ মানুষের এক ধরনের রোম্যান্টিক কৌতূহল থাকে। অস্বীকার করা যাবে না, সিরাজ শিকদারের প্রতি আমার ওই রকমের একটি কৌতূহল ছিল। বিশেষত শামীমের কাছে শুনে শুনে সিরাজ শিকদার সম্পর্কে আমার ধারণা হয়েছিল তার জীবন কাহিনী নিয়ে একটি সুন্দর উপন্যাস লেখা যেতে পারে। আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের উপাদানে কাহিনীটি নতুন স্বাদের বলে বিবেচিত হতে পারে। শামীমের সঙ্গে আমার যোগাযোগ দীর্ঘস্থায়ী হয়নি। যোগাযোগ ধরে রাখা সম্ভব হলে সিরাজ শিকদারের সঙ্গে পরিচয় হতে পারত। ইতিমধ্যে একদিন সমকাল পত্রিকার অফিসে লেখিকা জাহানারা হাকিমকে দেখলাম। তিনি সিরাজ শিকদারের স্ত্রী। ভেবেছিলাম তার সঙ্গে আলাপ করব, কিন্তু আলাপের কোনো সূত্র খুঁজে পেলাম না। পাশাপাশি বসেও শেষ পর্যন্ত কথা বলতে পারলাম না। ৭৪ সনে সিরাজ শিকদারের অনেক ঘটনা কানে এসেছে। সেসবের সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আমার নয়। কখনো মনে হয়েছে চারু মজুমদারের মতোই হত্যাকাণ্ড হচ্ছে তার রাজনীতি, কিন্তু শুধু অকারণ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানুষ হিংস্রতা চরিতার্থ করা ছাড়া আর কি উদ্দেশ্য সাধন করতে পারে? এইসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দর্শন কিভাবে যুক্ত? কথাগুলো সিরাজ শিকদারকেই জিজ্ঞেস করার ইচ্ছা ছিল, কিন্তু সেই বাসনা কখনো পূরণ হয়নি। ১৯৭৫ সালের ৩রা জানুয়ারি শুক্রবার সকালে দৈনিক বাংলার সেই সংবাদটি পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। প্রথম পাতাতেই আছে সিরাজ শিকদার গ্রেফতার, পলায়নকালে নিহত। সংবাদে বলা হয়েছে পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামক গোপন উগ্রপন্থী দলের প্রধান সিরাজ শিকদারকে ১ জানুয়ারি চট্টগ্রামে গ্রেফতার করা হয়। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। স্বীকারোক্তিমূলক বিবৃতি সূত্রে পুলিশ অস্ত্রশস্ত্র উদ্ধারের জন্য ২রা জানুয়ারি রাতে একটি ভ্যানে করে সাভারের কাছে যায়। ভ্যান থেকে লাফিয়ে পালাতে গেলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। সংবাদটি পড়ে মন বিষাদাচ্ছন্ন হয়ে রইল। সিরাজ শিকদার ভালো নাকি মন্দ সেটা আদালতের বিচার্য বিষয়, কিন্তু পুলিশের হাত থেকে পালাতে চেষ্টা করল সে কিভাবে? সে সুযোগ পুলিশ কেন তাকে দিল? এর জবাবদিহি পুলিশ প্রশাসনকে দিতে হবে। ঘটনাটি সম্পর্কে কেবল পুলিশের একটি ভাষ্য প্রকাশিত হয়েছে। পত্রিকার নিজস্ব কোনো রিপোর্ট নেই, অন্য কোনো পত্রিকাতেও নেই। এ কেমন গণতান্ত্রিক মূল্যবোধ? বঙ্গভবন থেকে বেরিয়ে অবজারভার হাউসে পূর্বদেশ পত্রিকায় চলে এলাম। সম্পাদক এহতেশাম হায়দার চৌধুরী বাইরে থেকে তখন মাত্রই ফিরেছেন। তার অফিস কক্ষে আর কেউ ছিল না। চায়ের অর্ডার দিতে আমি বললাম, মনটা আমার খুব খারাপ। তিনি বললেন, কেন? সিরাজ শিকদারের মৃত্যুর খবরটা পড়ে। এহতেশাম হায়দার চৌধুরী বললেন, আমি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম তার লাশ দেখতে, মর্গে ফেলে রাখা হয়েছে। আমি বললাম, তাহলে আমিও যাই, একবার দেখে আসি। তিনি বললেন, তোমার যাওয়া ঠিক হবে না। এহতেশাম হায়দার চৌধুরী আরও বললেন, তুমি সরকারি চাকরি করো, ওখানে অনেক এজেন্সির লোকেরা রয়েছে। আমি বললাম, আপনি যে গেলেন। তিনি হেসে বললেন, আমি পত্রিকার লোক, আমাদের ৭ খুন মাফ। সরকারি কর্মকর্তা হিসেবে নির্দেশিত না হলে তোমার সেখানে যাওয়া উচিত নয়।
আমি মরিয়া হয়ে বললাম, আমি পরিচিত জন হিসেবে যেতে পারি না। এহতেশাম ভাই বললেন, ঝামেলায় পড়ে যাবে। শুধু শুধু ঝামেলায় পড়ে লাভ কি? আমার কথা শোনো, ওখানে যেও না। বললাম, এহতেশাম ভাই, ওর সঙ্গে দেখা করার একটা আগ্রহ ছিল আমার। তিনি বললেন, সেটা যখন হয়নি তাই স্বাভাবিক বলে মেনে নাও। এহতেশাম ভাই, কি অবস্থায় দেখলেন তাকে? দেখলাম রাজপুত্রের মতো শুয়ে আছে সে, শান্ত সৌম্য চেহারা। গতকাল মারা গেলেও লাশ বিকৃত হয়নি। মনে অনেক কষ্ট নিয়ে বঙ্গভবনে ফেরত এলাম। ভেবেছিলাম শামীমের সঙ্গে দেখা করে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাবো, কিন্তু পরে মনে হলো এই স্বাভাবিক শিষ্টাচারটুকু পালন করতে গেলেও সরকারি কর্মচারী হিসেবে আমার বিপদ হতে পারে। শামীম শিকদারের সঙ্গে আমার দীর্ঘদিন দেখা হয়নি, কিন্তু সিরাজ শিকদারকে পরদিনে দেখেছিলাম স্বপ্নে। রাজপুত্রের মতো সুন্দর দেখাচ্ছিল তাকে। আমার আপন মামা বারী সিদ্দিকী, আব্দুল বারী সিদ্দিকী বা এবি সিদ্দিকী বিস্ময়কর চরিত্রের মানুষ। তার জীবনের উত্থান এবং পতন এই বিস্ময়ের কারণ। কখনো তাকে মনে হতো তিনি ঐশ্বর্যের শিখরে আরোহণ করে বসে আছেন, আবার কখনো লক্ষ্য করেছি আর্থিক দুর্গতিতে তাকে বন্যের বাড়ি বিক্রি করতে হচ্ছে। স্বাধীনতার পর একটি সিগারেট কোম্পানির সঙ্গে তিনি যুক্ত হন। অল্পদিনের মধ্যে তার আর্থিক সাফল্য একদম তুঙ্গে উঠে যায়। বঙ্গভবনে বসেও আমি সেটা বুঝতে পারি। বিভিন্ন জন আমাকে ফোন করে সিগারেট এজেন্সির জন্য তদবির করতে অনুরোধ জানান। একবার একটি ছেলে সিগারেট কোম্পানিতে চাকরির প্রত্যাশায় আমার কাছে এলো। আমি মামাকে টেলিফোন করে চাকরির কথা বলাতে তিনি বললেন, পাঠিয়ে দাও, অসুবিধা হবে না। বেতন কত দিতে হবে? মাসে 500 টাকা দিলেই হবে। ছেলেটাও তাই বলেছে। কয়েক মাস পরে ছেলেটি আবার এসে আমার সঙ্গে দেখা করল। বলল, চাকরি হয়নি, তবে সে মাসে মাসে বেতন পেয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, সে আবার কি? ছেলেটি বলল, আপনার মামা প্রতি মাসের প্রথম সপ্তাহে তার অফিসে গিয়ে বেতন আনতে বলেছেন। আমি 3 মাস বেতন পেয়েছি। আসলে চাকরি আর বেতন একসঙ্গে আমার দরকার, শুধু বেতন নয়। মামাকে আবার ফোন করলাম। তিনি বিস্ময়ের সঙ্গে বললেন, ওর কি কোনো অসুবিধা হচ্ছে? এ মাসের বেতন নেয়নি, ওকে পাঠিয়ে দাও। আমি বললাম, কাজ না করে সে টাকা নেবে না বলেছে। কি মুশকিল। মামা বললেন, আসলে কি জানো, আমার এখানে চাকরি খালি নেই। চেষ্টা চরিত্র করলে অন্য কাউকে ধরিয়ে চাকরির ব্যবস্থা হয়তো করাতে পারতাম, কিন্তু সে সময়টাও আমার নেই। চাকরি দেওয়ার চাইতে বেতন দেয়া আমার পক্ষে সহজ। মামার এই স্বীকারোক্তির পর আর তাকে বিরক্ত না করে আমি অন্যত্র ছেলেটির চাকরির ব্যবস্থা করলাম। কলকাতা যাওয়ার সময় মামার সঙ্গে দেখা করতে গেলে তিনি বললেন, ওখানে গিয়ে কোথায় থাকবে? মামা, থাকার ব্যবস্থা আছে। আর টাকা পয়সা? খুব একটা নেই। মামা অযাচিতভাবে বললেন, ওখানে আমার বন্ধুর কাছে কিছু টাকা রেখে এসেছিলাম, তোমার খরচের জন্য 1000-5 নিও। আমি বন্ধুকে চিঠি লিখে দিচ্ছি। চিঠি লিখে আমার হাতে দেওয়ার সময় তিনি বললেন, আমার জন্য এয়ারপোর্ট বা প্লেন থেকে 1 কার্টুন 555 সিগারেট নিয়ে এসো। তোমাকে দেওয়ার টাকা তাতে পরিশোধ হয়ে যাবে। হঠাৎ সেই মামা বঙ্গভবনের বাসায় একদিন এলেন। বললেন, তোমার আলমারি টালমারি আছে তো? বললাম, আছে একটা। আমার কিছু জিনিস রাখতে পারবে? পারবো মামা, বলুন কি জিনিস? কিছু সোনা ও টাকা। তিনি বললেন, ঢাকা শহরে যা চুরি ডাকাতি হচ্ছে, বাসায় এসব রাখতে সাহস করি না। ভেবে দেখলাম বঙ্গভবনে রাখাটাই নিরাপদ। আইন শৃঙ্খলার পরিস্থিতি তখন সত্যি খুব খারাপ। শুনলাম কোনো এক জায়গায় একটা বড় অঙ্কের টাকা পৌঁছে দেওয়ার জন্য তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে। অথচ মামার ঘনিষ্ঠ বন্ধু আব্দুল মালেক উকিল স্বরাষ্ট্রমন্ত্রী। আমি এই বিষয়ে মন্ত্রীকে জানাতে বললাম। তিনি বললেন, টাকা গেলেই কিছু আসে যায় না, কিন্তু যদি শারীরিক ক্ষতি করতে চায় মন্ত্রী কিংবা পুলিশ কি করবে? মামার ড্রাইভার গাড়ি থেকে 2টা ছালা ভর্তি টাকা নিয়ে এলো। দেখলাম ছালা ভর্তি শুধু 100 টাকার নোটের বান্ডিল, অসংখ্য। এত টাকা আমি জীবনে কখনো দেখিনি। বললাম, এত টাকা আমার আলমারিতে আটকাবে না মামা? ঠিক আছে, আমি বিকেলের মধ্যে আরেকটি আলমারি কিনে পাঠিয়ে দিচ্ছি বলে ব্রিফকেসের ভেতর থেকে একটা পোটলা বের করে সামনে মেলে ধরলেন। দেখলাম সোনা, মুক্তা, হীরা এবং অনেক মূল্যবান রত্ন। তিনি জানালেন,
টাকার চেয়ে এগুলোর মূল্য অনেক বেশি। পোটলাটা আমার হাতে দিয়ে বললেন, এগুলো অন্যখানে তুলে রাখো। আমি বললাম, এত টাকা, এত মূল্যবান রত্ন, এগুলো গুনে রাখলে ভালো হয়। টাকার পোটলার দিকে তাকিয়ে তিনি বললেন, এই টাকা কি গোনা সম্ভব? পোটলা যেমন আছে তেমনই রেখে দাও। তোমার হেফাজত থেকে কোনো কিছু খোয়া যাবে না বলেই তোমার কাছে রাখতে এসেছি। 1975 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আগেই আমার মামার টাকা পয়সা আমার বঙ্গভবনের বাসস্থান থেকে তিনি সরিয়ে নিয়েছিলেন। আশ্চর্য, তার কিছুদিন পরে 100 টাকার নোট বাতিল করা হয়। তাতে মামার কোনো ক্ষতি হয়নি। মামার প্রসঙ্গ এখানেই শেষ হওয়ার কথা, কিন্তু জানি না কেন এর একটা পাদটিকা দেবার লোভ সংবরণ করতে পারলাম না। অনেক পরের ঘটনা। আমার এই মামার স্ত্রী অর্থাৎ মামি মারা গেছেন। তাকে কোথায় দাফন করা হবে জিজ্ঞাসা করতে মামা উদাসভাবে তাকিয়ে রইলেন। আমরা বনানীর গোরস্থানের কথা বললাম। মামা আমাকে চুপিসারে বললেন, সে তো অনেক টাকার ব্যাপার, এত টাকা পাবো কোথায়? শেষ পর্যন্ত আমার ভগ্নিপতি এনামুল হক চৌধুরীর কাছ থেকে টাকা ধার করে বনানী গোরস্থানে মামির লাশ দাফনের ব্যবস্থা হলো। মামা অবশ্য টাকাটি যথাশীঘ্রই শোধ করেছিলেন। রাষ্ট্রপতি মাহমুদুল্লাহর কার্যকালকে মনে হয় বড় বেশি স্তীমিত, যে কারণে বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপ্রধানের পদ ত্যাগ করেছেন তা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানের কোনো প্রভাব না থাকা। রাষ্ট্রপতি মাহমুদুল্লাহর ক্ষেত্রে এই প্রভাব আগের তুলনায় আরও কমে এসেছে। তিনি অবশ্য এই বাস্তবতাকে মেনে নিয়েছেন বলে কোনো রকম সমস্যার উদ্ভব হয়নি। রাষ্ট্রপতির মনের খবর জানি না। প্রাক্তন রাষ্ট্রপ্রধানের মতো তিনি আমাদের সঙ্গে বিশেষ কোনো আলোচনা করেন না। এমনকি মুখ্য সচিব এম কেরামত আলীর সঙ্গেও যে বিভিন্ন বিষয়ে খোলাখুলি আলাপ হয় এমন নয়। কিন্তু রাষ্ট্রপতি বা বঙ্গভবনের সম্মান ক্ষুণ্ণ হতে দেখলে ব্যক্তিগতভাবে আমি ক্ষুব্ধ হয়ে পড়ি। রাষ্ট্রপতির পদে যেই অধিষ্ঠিত থাকুন না কেন, তার মর্যাদা ও সম্মান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব বলে মনে করি। 8 জানুয়ারি 1975 সালের ক্ষুদ্র ঘটনাটি তাই আমার কাছে ক্ষুদ্র নয়। রাষ্ট্রপতির কর্মসূচি অনুযায়ী এদিন নেপালের প্রধানমন্ত্রী রিজেলের বঙ্গভবনে রাষ্ট্রপতি সন্দর্শনে আসার কথা। রাষ্ট্রপতি নিজেও এই জন্য তৈরি হয়ে আছেন। কিন্তু সকালের পত্রিকায় দেখা গেল যে নেপালের প্রধানমন্ত্রী আজ ঢাকায় আসছেন না। তিনি ঢাকায় আগমনের তারিখ 2 দিন পিছিয়ে দিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎকার বাতিলের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গভবনকে জানানোর প্রয়োজন মনে করেনি। তারিখ পিছনের বিষয় জানাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের উপেক্ষা অবহেলা করা সত্যি কঠিন। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর সময় বঙ্গভবনের কাজ কিছুটা কমে যাওয়ায় বঙ্গভবনে অফিসারদের চা পান এবং আড্ডার পরিমাণ বেড়ে গেল। আমার প্রতিদিনের কর্মসূচির মধ্যে বিশেষ স্থান অধিকার করল সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিনের সঙ্গে আলাপচারিতা। তার সঙ্গে পরিচয়ের প্রথম দিনটির কথা আমার এখনো মনে পড়ে। রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরীর বক্তৃতা লেখার জন্য নিজের অফিসে বসে কসরত করছি। এমন সময় ইন্টারকমে অপরিচিত কণ্ঠস্বর শোনা গেল, তালুকদার সাহেব। জি। আমি কিছু বুঝতে না পেরে অপর পক্ষের আত্মপরিচয় প্রদানের প্রতীক্ষা করলাম। আমি ফিরোজ সালাউদ্দিন, MSP। আপনার লগে তখনও দেখা হয় নাই। বুঝলাম রাষ্ট্রপ্রধানের নতুন সামরিক সচিব ফোন করেছেন, তার সঙ্গে পরিচয় হয়নি। তিনি বললেন, আহেন না সাব। বললাম, বক্তৃতা লেখা নিয়ে এই মুহূর্তে আমি খুব ব্যস্ত, হাতে বিশেষ সময় নেই। আপনি আসুন না, একসঙ্গে চা খাই। আমি আইতে পারতাম, মাগার পায়ের মধ্যে ব্যথা হইছে। তিনি বললেন, আপনি তো উপরে বহেন, নামতে সোজা। আমার উপরে উঠতে হইলে পা মেরামত করে উঠতে হইব। ভাবলাম কথা বাড়িয়ে লাভ নেই, বলেছেন যখন একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি। ধারণা করেছিলাম পূর্বতন সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল ASM নাসিমের মতোই কোনো কম বয়সী সামরিক অফিসার হবেন, কিন্তু তার ঘরে ঢুকে দেখলাম আমার ধারণা নিতান্তই ভুল। কর্নেল ফিরোজ সালাউদ্দিন মধ্যবয়সী মোটাসোটা একজন আর্মি অফিসার। তার চেহারার বড় বৈশিষ্ট্য হচ্ছে বিরাটাকার পাকানো একটি গুম্ফো। আমাকে দেখে তিনি সাদর অভ্যর্থনা জানালেন। তারপর মাফ চেয়ে বললেন, পায়ের ব্যথার জন্য একটা পা ছোট্ট টুলের উপর তুলে রাখতে হচ্ছে।
পরিচয়ের প্রথমেই তিনি বললেন, আমি কিন্তু খাস ঢাকাইয়া আরমানি-টোলার পোলা, আপনা গোলাহান জবানে কথা কইতে পারুন না, একটু এদিক বেদিক হইলে বুঝাই লইয়েন। চায়ের জন্য বিয়ারাকে আদেশ করলেন তিনি। আমি তখনই উঠে পড়ব ভেবেছিলাম, তার আন্তরিকতা দেখে উঠতে পারলাম না। চায়ে চুমুক দিয়ে তিনি বললেন, একটা কথা জিগাই, এই যে কার্ডের মধ্যে লেখা রয়েছে চা চক্র, এটার মানে কি? চায়ের মধ্যে চক্র হলে কানতে, নাকি চা খাইয়া চক্কর মারণ লাগব? তার প্রশ্ন ধরন শুনে হেসে উঠলাম। আমার বক্তৃতা লেখার ব্যস্ততা তিনি নিমিষে কাটিয়ে দিলেন। জানালেন অনুষ্ঠানটা নাকি কয়েকদিন পিছিয়ে গেছে, রাষ্ট্রপ্রধানই তারিখ পরিবর্তন করতে বলেছেন। লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিনের সঙ্গে তারপর আমার ঘনিষ্ঠতা বেড়েছে। তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন আমার ভাইজান। আমি তার কাছে এমটি অর্থাৎ আমার নামের অধ্যাক্ষর, এবং স্বভাবতই তার সম্বোধন আপনির বদলে তুমি। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর সময় আমাদের উভয়ের আলাপ আলোচনা দিগন্ত প্রসারী হল। তিনি তার সামরিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরতেন আমার কাছে। প্রায় বলতেন জেনারেল ওসমানীর গল্প। জেনারেল ওসমানীর গোফে অনুপ্রাণিত হয়েই তিনি ওই সময় গোফ রাখতে শুরু করেছিলেন। গোফের জন্য প্রতিদিন যথেষ্ট সময় তাকে দিতে হয়। সত্যি বলতে কি, কর্নেল সালাউদ্দিনের গোফ আমি কখনো বেসামাল অবস্থায় দেখিনি। সর্বদাই তা সুচালো পাকানো অবস্থায় থাকত। ভারতের রাষ্ট্রীয় সফরকালে রাষ্ট্রপতি ভবনের জনৈক অফিসার আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কর্নেল সাহেব গোফ জোড়াকে অমন খাড়া রাখতে কি ব্যবহার করেন? দুদিকেই দেখেছি বেশ টান টান হয়ে থাকে, নট নরণচরণ। এটা তার সামরিক সহ্যবীর্যের বহিঃপ্রকাশ। আমি তাকে উত্তর দিয়েছিলাম, বাড়তি কিছু ব্যবহারের তার প্রয়োজন হয় না। কর্নেল ফিরোজ সালাউদ্দিনের ওই জাদ্রেল চেহারার অন্তরালে একটি অত্যন্ত সরল হৃদয় ছিল, যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আমার দুই কন্যা স্বাতী এবং গীতিকে তিনি নিজ কন্যা সম আদর করতেন। অফিসের পর মানুক হাউসের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেকদিন আমার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে পড়তেন। স্বাতী এবং গীতিকে নিয়ে হৈহুল্লো জুড়ে দিতেন। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর কার্যকালের অলস সময়ে বঙ্গভবনের অফিসারদের বিভিন্নমুখী প্রতিভার স্ফুরণ লক্ষ্য করা যায়। একান্ত সচিব KM এজাজুল হক এ সময়ে কাব্যচর্চা শুরু করেন। যদিও তার লেখা তিনি ছাপাতে দিতেন না, কিন্তু মাঝে মাঝে আমাদের ছড়া পড়ে শোনাতেন। চা বিস্কুট সহযোগে এসব ছড়া বেশ উপাদেয় হয়ে উঠত। আরেকজন একান্ত সচিব আব্দুল মুঈদ চৌধুরীর সেই সময় প্রতিভা বিকশিত হতে থাকল খেলায়। তিনি টেনিস খেলায় নৈপুণ্য অর্জন করতে থাকেন। পরবর্তীকালে স্কোয়াশ খেলার দিকে ঝুঁকে পড়েন। বঙ্গভবনের অঙ্গনে শার্ট গেঞ্জি পরিহিত এবং হাতের র্যাকেট সহ আব্দুল মুঈদ চৌধুরীকে প্রায় দেখা যেত। হয় খেলতে যাচ্ছেন, নয়তো খেলা থেকে ফিরছেন। আরও একজন অফিসারের প্রতিভা বিকশিত হয়েছিল বঙ্গভবনে। তিনি MN মুস্তফা। তবে তার প্রতিভা বিকশিত হয় আরও আগে। রাষ্ট্রপ্রধান আবু সাইদ চৌধুরীর জনসংযোগ অফিসার ছিলেন তিনি। স্যার জেনেভা ক্যাম্পে যাওয়ার সময় তাকে সঙ্গে করে নিয়ে যান। NM মুস্তফা ইংরেজি পত্রিকায় কলাম লিখতেন, যা বিশেষভাবে আদৃত হয়। ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের ক্রমবিকাশ সম্পর্কে তার মূল্যবান গ্রন্থ রয়েছে। তার অনেক লেখা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। MN মুস্তফা কেবল নিজেই প্রতিভার পরিচয় দেননি, তার স্ত্রী বুলা মুস্তফা সঙ্গীত শিল্পী ছিলেন। বঙ্গভবনের কার্যকালে আমারও কয়েকটি বই প্রকাশিত হয়। প্রকাশনা সংস্থা বর্ণমিছিল প্রকাশ করে আমার উপন্যাস অবতার। নওরোজ কিতাবিস্তান থেকে বের হয় জন্মের দক্ষিণা নামের কাব্যগ্রন্থ। চট্টগ্রামের বইঘর প্রকাশ করে ছোটদের কাব্যগ্রন্থ সনাক ধন্য। সময়ের অবকাশে আমার তখন আরও কয়েকটি বই লেখা হয়। অলস দিনগুলোর দিকে তাকালে আজ মনে হয় এগুলো নিতান্তই মূল্যহীন ছিল না। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ জাতীয় সংসদে 1975 সালের বর্ষবরণের শুরুতে যে ভাষণ দেবেন, সেটা অত্যন্ত যত্ন সহকারে লিখলাম। মুখ্য সচিব M কেরামত আলী বলেছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য এলে তোমার কাছে পাঠিয়ে দেব, তুমি এগুলোর সাহায্যে বক্তৃতা লিখে ফেলো।
আমার ধারণা বিভিন্ন মন্ত্রণালয় থেকে খসড়া নিয়ে বক্তৃতা লেখার চাইতে নিজে তথ্য সংগ্রহ করে একটা বক্তৃতা লিখে ফেলা অত্যন্ত সহজ কাজ। কারণ মন্ত্রণালয় বা বিভাগ থেকে যেসব তথ্য খসড়া আসে তা অভিন্ন প্যাটার্নে লেখা নয়। কোনো কোনো মন্ত্রণালয় দায়সারা গোছের তথ্যাদি এক পাতার ভেতর লিখে পাঠায়, আবার কেউ কেউ অনাবশ্যকভাবে 20 পৃষ্ঠা রচনা করে প্রেরণ করে। আরও একটা অসুবিধার সম্মুখীন হলাম, বেশিরভাগ ক্ষেত্রেই প্রেরিত তথ্যগুলো পুরনো এবং হয়তো অন্য কোনো উপলক্ষে আগেই লেখা। এইসব উপাত্তের ভিত্তিতে ভালো বক্তৃতা তৈরি করা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ালো। তবে এই বক্তৃতা লেখাটাকে ব্যক্তিগতভাবে আমি চ্যালেঞ্জ হিসাবে নিলাম। তার প্রধান কারণ, বক্তৃতা লেখা উপলক্ষে বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। আমার লেখা বক্তৃতা পড়ে তিনি খুশি হলে সেটা হবে আমার জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের। সবচেয়ে সুবিধা হলো মুখ্য সচিব আমার লেখায় হস্তক্ষেপ করলেন না, তবে তিনি কয়েকটি ক্ষেত্রে পরামর্শ এবং উপদেশ দিয়ে সাহায্য করলেন। তার উপদেশ বক্তৃতার সৌষ্ঠব বাড়ালো। 15 জানুয়ারি সকালে মুখ্য সচিব সহ প্রধানমন্ত্রীর সচিবালয়ে পৌঁছলাম। তথ্য প্রতিমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর অপেক্ষা করছিলেন। তিনি বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেলেন। বঙ্গবন্ধু আমাকে দেখেই বললেন, তোমার টেলিভিশন প্রোগ্রাম দেখছি। তার কথায় আনন্দিত হলাম। এরপর পুরো বক্তৃতা পড়ে শোনালাম। দু এক জায়গায় তিনি আবার পড়তে বললেন। জাতীয় পরিষদে রাষ্ট্রপতির বক্তৃতার খসড়া দীর্ঘ সময় ধরে তিনি অভিনিবেশ সহকারে শুনলেন। শুনতে শুনতে একসময় মন্তব্য করলেন, জরুরি অবস্থা সর্বশেষ অবস্থা নয়। পড়া শেষ হলে বললেন, গুড, ভেরি গুড। মুখ্য সচিব বললেন, বক্তৃতাটা তৈরি করতে মাহবুব খুব পরিশ্রম করেছে। আমি বললাম, প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবের সাহায্য ও সহযোগিতা না পেলে এটা করা সম্ভব হতো না। তথ্য প্রতিমন্ত্রীও প্রশংসা করলেন এবং বললেন, স্যার, এরপর থেকে ওকে আপনার বক্তৃতা লেখার কাজে লাগিয়ে দিন। বক্তৃতা তো অনুমোদিত হলো, এবার ছাপার পালা। মুদ্রণের ব্যাপারে মুখ্য সচিবের সতর্কতা অপরিসীম। 19 জানুয়ারি রাত 12টায় তেজগাঁও সরকারি প্রেসে গেলাম মুখ্য সচিব এম কেরামত আলীকে সঙ্গে নিয়ে। ফিরেছি রাত 2টায়। মুখ্য সচিব প্রেসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেন পুরো বক্তৃতা। তার এই নিষ্ঠা দেখার মতো ব্যাপার। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ জাতীয় পরিষদে ভাষণ দিলেন পুরো 1 ঘন্টা। আমিও নিবিষ্ট চিত্তে শুনলাম। রাতে টেলিভিশনে আবার দেখানো হলো। বাসায় বসে আমি আবার শুনলাম। আমার ডায়েরির পাতা 23 জানুয়ারি 1975, বৃহস্পতিবার। পরিবর্তন আসন্ন। বিগত প্রায় 70 বছরের বঙ্গভবনের এই বাড়িতে এত বড় পরিবর্তন আগে ঘটেনি। বঙ্গভবন ভিআইপি গেস্ট হাউসে পরিণত হতে চলেছে। রাষ্ট্রপতি সহ আমরা সবাই চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলাম অফিসে। দেখলাম তিনি কাগজ গুছাচ্ছেন। কিছু কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলছেন বাস্কেটে। ড্রয়ারে 2টো বই ছিল। আমার হাতে দিয়ে বললেন, এগুলো নিয়ে যান, এখন তো আর এসব দরকার হবে না। কি বই প্রথমে খেয়াল করিনি, পরে হাতে নিয়ে দেখলাম একটি বাংলাদেশের সংবিধান, অপরটি সংসদ পরিচালনার বিধি। সেই রাতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন।